জনপ্রিয় হেনরি বিনস সিরিজের পঞ্চম বই 346 AM। বিছানায় উঠে বসে ঘড়ির দিকে তাকালাম। 3টা 1, শুক্রবার 26শে ফেব্রুয়ারি। তাপমাত্রা 26 ডিগ্রি, আকাশ মেঘাচ্ছন্ন। কিন্তু কি যেন একটা সমস্যা মনে হচ্ছে। ঘড়িটায় একটু বাঁকা হয়ে আছে আর টেবিলের একদম কিনারার কাছে চলে এসেছে ওটা। কয়েক সেকেন্ড লাগলো কারণটা বুঝতে। ঘড়ির ঠিক পেছনটাতে একটা ছোট্ট সাদা থাবা দেখতে পেলাম। আমাদের পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য আর্চি। কমলা আর সাদার মিশেলে তুষারের বলের মতো লাগে ওকে। এখন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমার দিকে। এরপর থাবাটা বাড়িয়ে দিল ঘড়ির দিকে। ফেলবি না, চিল্লিয়ে উঠলাম। 3 সপ্তাহ আগে আমাদের বাসায় আগমন ঘটেছে আর্চির। তখন থেকে 3টা ওয়াইন গ্লাস, 2টো ছবির ফ্রেম, ইনগ্রিডের পছন্দের কফি মগ আর একটা স্যামসাং গ্যালাক্সি S6 ভেঙেছে ও। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো আর্চি, এরপর আবার থাবা বাড়িয়ে দিল সামনে। খবরদার আর্চি। আবার তাকিয়ে থাকলো আমার দিকে, এরপর আরেকটা ধাক্কা। আরেকবার ধাক্কা দিলে কিন্তু ভালো হবে না। সাথে সাথে আবার ধাক্কা দিল বেটা। মেঝেতে পড়ে গেল ঘড়িটা। ধুর আর্চি। বিছানা থেকে নেমে ঘড়িটা তুললাম। ওটার LCD স্ক্রিনটা ফেটে গেছে। ঘড়িটা আগের জায়গায় রেখে দিয়ে 3 মাস বয়সী বিড়াল ছানাটাকে টেবিল থেকে উঠিয়ে নিলাম। এখনও এক হাতে ধরা যায় ওকে। ওর চোখের সবুজ রং হয়তো মার কাছ থেকে পেয়েছে, কিন্তু এই চোখে যে দুষ্টুমির একটা ভাব খেলা করে সবসময়, সেটা নিশ্চিতভাবেই বাবার দিক থেকে এসেছে। এভাবে জিনিসপত্র ভাঙা বন্ধ করতে হবে তোকে, বললাম। চোখ বড় বড় করে আমার দিকে তাকালো ও। ছোট্ট নাকের কাছটা মৃদু কাঁপছে। আমার দিকে এভাবে তাকিয়ে লাভ নেই। ছোট্ট মুখটা ঘষতে লাগলো আমার আঙ্গুলে। এত সুন্দর দেখাচ্ছে যে না হেসে পারলাম না। এসব ভাঙছিস ঠিক আছে, বললাম, কিন্তু ইনগ্রিডের আরেকটা মগ ভাঙলে তোকে রাস্তায় থাকতে হবে। এমনিই ভয় দেখাচ্ছি ওকে। আমার চেয়ে ইনগ্রিডের সাথে ওর সম্পর্ক আরও বেশি ভালো। এসেই ওর হৃদয় দখল করে নিয়েছে বেটা। আর্চির এখানে আসার পর প্রথম সপ্তাহের পুরোটা আমাকে কাটাতে হয়েছে ওর ছবি আর ভিডিও দেখে। পুরো 60 মিনিট। ইনগ্রিড সারাদিন ওর পেছন পেছন মোবাইল হাতে নিয়ে ঘুরতো আর ছবি তুলতো, পরদিন আমাকে দেখানোর জন্য। এখানে দেখো কি সুন্দর করে ঘুমাচ্ছে, এখানে আমার চাবিটা নিয়ে খেলছে, সুন্দর না? এই দেখো আজকে তোমার কার্পেট ভিজিয়ে ফেলেছিল। পরের মিনিটটা ওর সাথে মেঝেতে হুটোপুটি করে কাটালাম। 4 হাত পায়ে ভর করে তাড়া করে বেড়ালাম পুরো ঘরে। গুটি গুটি পায়ে বিছানার নিচে গিয়ে লুকায় আর আমি ওকে বের করে আমার বুকের ওপর বসিয়ে দিই। এরপর ছোট্ট মাথাটায় হাত বুলিয়ে দিলে আরামে চোখ বন্ধ করে ফেলে। ঠিক আছে চল, নিচে গিয়ে তোর বাপকে খুঁজে বের করি, তোর নামে নালিশও করতে হবে। আমার ছোটবেলার শোবার ঘর থেকে বের হয়ে এলাম আমরা। ছোটবেলা বললে অবশ্য ভুল হবে, 27 বছর বয়স পর্যন্ত এখানে ছিলাম আমি। হলওয়ের কিনারায় বাবার ঘরের দিকে যাচ্ছি আমরা। সেখানে গিয়ে পেলাম না বাবাকে। তার অনুপস্থিতিতে মার্ডক, আমার বাবার 160 পাউন্ড ওজনের বিশাল ইংলিশ ম্যাস্টিক কুকুরটা বিছানায় চিত হয়ে শুয়ে আছে। ওর বিশাল বপু বিছানার প্রায় পুরোটাই দখল করে আছে। ল্যাসি আয়েশ করে ঘুমাচ্ছে মার্ডকের পেটের উপর। সন্দেহ নেই ধ্বংসযজ্ঞ শুরু করার আগে এখানেই ছিল আর্চি। কিরে, উঠবি না তোরা? দুজনেই নড়ে উঠল একটু। ল্যাসি একবার আড়মোড়া ভেঙে আবার শুয়ে পড়ল বিছানার কিনারায় গিয়ে। মার্ডক আমার কোলে আর্চিকে দেখে ডেকে উঠল মৃদুস্বরে। ঠিক আছে, সাবধানে। এই বলে নিচে নামিয়ে দিলাম আর্চিকে। দ্রুত ওর মার্ডক আঙ্কেলের কাছে চলে গেল সে। 2 বার ওর বিশাল জিহ্বা বের করে আর্চিকে চেটে দিল মার্ডক, এরপর থাবা বাড়িয়ে কাছে টেনে নিল। আর্চি টেবিল থেকে ঘড়ি ফেলে দিয়েছে। ল্যাসির উদ্দেশ্যে বললাম আমি। মিয়াও। কতবার ধাক্কা দিতে হয়েছে ঠিক মনে নেই আমার, এই 3 বার। মিয়াও। ওকে আরও পরিশ্রম করতে হবে। মিয়াও। আমি এই জন্য রাগ করিনি যে ওকে ঘড়িটা ফেলতে 3 বার ধাক্কা দিতে হয়েছে। আমার রাগের কারণ হলো ঘড়িটা ভেঙে ফেলেছে ও। মিয়াও। হ্যাঁ, স্ক্রিন ফেটে গেছে ওটার। মিয়াও। আমি জানি না ওটার দাম কত। 10 বছর আগে আমার জন্য ঘড়িটা কিনেছিলেন বাবা। সময়ের সাথে তাপমাত্রা আর আবহাওয়ার অবস্থাও দেখা যেত এটাতে। মিয়াও। আচ্ছা, বাবাকে জিজ্ঞেস করব আমি। মিয়াও। এখনই তাকে খুঁজে বের করে জিজ্ঞেস করতে পারবো না। ওর উদ্দেশ্যে হাত নেড়ে বললাম, শোন, তোর সাথে কথা বলার উদ্দেশ্য হলো এটা জানানো যে তুই যখন ঘুমাস তখন তোর পুত্র পুরো ঘরবাড়ি মাথায় তোলে। ওকে শাসন করতে হবে তোকে। আমি নিজে শাসন করতে চাই না আর্চিকে, তাহলে ওর সামনে আমার ভাবমূর্তি নষ্ট হবে।
ল্যাসি একবার আর্চির দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকালো। মিয়াও। 1 সপ্তাহের জন্য ওর প্লে স্টেশনে খেলা বন্ধ? আমাদের বাসায় তো কোনো প্লে স্টেশনই নেই। মিয়াও। তুই ওকে একটা প্লে স্টেশন কিনে দিতে চাস যাতে ওটা আবার ছিনিয়ে নিতে পারিস? হতাশ ভঙ্গিতে মাথা নাড়লাম। তুই আসলে নিজের জন্য একটা প্লে স্টেশন কিনতে চাস। ক্রিসমাসে তোকে সান্তাক্লজ প্লে স্টেশন এনে দেয়নি বলে যা করলি। মিয়াও। না, সারা বছর মোটেও ভালো হয়েছিলি না তুই, বরং জ্বালিয়ে মেরেছিস গোটা সময়। মিয়াও। যেমন একবার 5টা খরগোশ নিয়ে এসেছিলে বাসায়, মনে আছে? কি করেছিস ওদের সাথে কে জানে। আর উল্টো দিকের বাসার বিড়ালটাকে উত্ত্যক্ত করে এমন অবস্থা করেছিস যে মামলা করতে বসেছিল ওটার মালিক। মিয়াও। হ্যাঁ বুঝলাম, খুব সুন্দরী বিড়ালটা, তাই বলে ওরকম করবি? বদ কোথাকার। মিয়াও। আর কি, তুই আর মার্ডক মিলে 2টো ছাগলকে তাড়া করে একজনের বাসা তছনছ করেছিলি, ভুলে গেছিস? তার বিড়ালের সাথেই তো। আর্চির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমার দিকে তাকালো ও। বুঝলাম কি চিন্তা করছি। হ্যাঁ জানি আমি, তুই ওসব না করলে আর্চিকে পেতাম না আমরা। আর্চিকে ছাড়া আমাদের জীবন এখন চিন্তাই করা যায় না। আসলে যত ইচ্ছে আমাদের জিনিসপত্র ভাঙতে পারেও কেউ কিচ্ছু বলবে না। বিছানায় বসলে ল্যাসি আমার কোলের উপর উঠে আসলো। এরপর আমরা দুজন যোগ দিলাম মার্ডকের সাথে। সবার মনোযোগ ছোট্ট আর্চির দিকে। কিছুক্ষণ পরপর মার্ডকের কান কামড়ে ধরে ঝোলেও, এরপর আবার ছুটোছুটি করে বিছানা জুড়ে। দারুণ মজার দৃশ্যটা। 2 মিনিট পরে উঠে ঘর থেকে বের হয়ে গেলাম। 3টা 8 বাজছে। বাদবাকি 52 মিনিটে অনেক কাজ করতে হবে আমাকে। আগামীকাল আমার বিয়ে। সিঁড়ি বেয়ে অর্ধেক নেমে দাঁড়িয়ে পড়লাম। গতকাল পর্যন্ত যেটা আমার বাবার লিভিং রুম ছিল, এখন সেটা একটা বিয়ের মঞ্চ। সব আসবাবপত্র সরিয়ে ফেলা হয়েছে। বিশাল টিভিটার জায়গায় দাঁড়িয়ে আছে একটা বেদি। উপরে সাদা ছাউনি, ওটার দেয়ালে ঠেস দিয়ে রাখা হয়েছে অনেকগুলো সাদা রঙের চেয়ার। ভেবেছিলাম 1 ঘন্টার একটা বিয়ের অনুষ্ঠান, আয়োজন কি আর এমন কঠিন কাজ। বড্ড ভুল ছিল সেটা। আমাদের হাতে সময় মাত্র 60 মিনিট, তাই সব কিছু একদম ঠিকভাবে হতে হবে। যদি কোনো অনুষ্ঠানে একটু দেরি হয় তাহলে হয়তো দেখা যাবে কনে পিতার নাচের জন্য বরাদ্দকৃত সময় কমে যাচ্ছে। বেশি ছবি তুলতে সময় লাগলে খাবার সময় পাওয়া যাবে না। কেক কাটার জন্য প্রয়োজনের চেয়ে বেশি সময় নিলে শ্যাম্পেন টোস্টের সময় কমে যাবে। মাঝে মাঝে আমি অবশ্য সাহায্য করেছি, কোন রঙের ফুল কিংবা বিয়ের কেক কোন স্বাদের হবে, কিন্তু বেশিরভাগ সিদ্ধান্ত নিয়েছে ইনগ্রিড আর আমার বাবা। যাই হোক, নিচে নেমে রান্নাঘরের দিকে গেলাম। বাবা চুলোর উপর ঝুঁকে আছেন। কি খবর হেনরি? হেসে জিজ্ঞেস করলেন তিনি। একটা ফ্লানেলের পাজামা আর লাল রঙের স্লিপার তার পরনে, চশমা নিচে নেমে নাকের ডগায় ঝুলছে। ভালোই লাগছে বাবা। লিভিং রুমের দিকে ইঙ্গিত করে বললাম। সব কিছু ঠিকভাবেই এগোচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, ফ্রাই প্যানের ওপর থাকা প্যানকেক উল্টে দিতে দিতে বললেন। সব কিছু হয়ে গেলে আরও সুন্দর লাগবে। ইনগ্রিড কখন গিয়েছে? 8:30টার দিকে। ওর বাবা মা আর ও প্রায় 3 ঘন্টা এখানে থেকে সাহায্য করেছে সব কিছু গোছাতে। কিছুক্ষণের জন্য থামলেন তিনি, এরপর বললেন, ওর মার অবস্থা বেশ ভালোই মনে হলো। ইনগ্রিডের মা স্ট্রোক করেছিলেন গত জুলাইয়ে। কিছুদিন কোমায় থাকার পর জ্ঞান ফেরে তার, কিন্তু বাকশক্তি হারিয়ে ফেলেন। গত 8 মাস ধরে একজন স্পিচ থেরাপিস্টের কাছে যেতে হচ্ছে তাকে। বেশ উন্নতি হয়েছে এতদিনে। ইনগ্রিডের বাবা মার সাথে আমার প্রথমবারের মতো দেখা হয় 3 দিন আগে। মেয়ের বিয়ে উপলক্ষে আটলান্টা থেকে উড়ে এসেছেন তারা। ইসাবেলের চমৎকার পাস্তা খাবার ফাঁকে ফাঁকে ইনগ্রিডের মা বলেছিলেন, প্রায় 40 বছর পর এত রাত জেগে আছি আমি। বেশ হেসেছিলাম আমরা তার কথাগুলো শুনে। ইনগ্রিডের বাবা আমার কাছে জানতে চেয়েছিলেন মাত্র 1 ঘন্টা জেগে থাকা সত্ত্বেও কিভাবে স্টক মার্কেটে এত টাকা কামাই করি আমি। তিনি নিজেও একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার ছিলেন আগে, তবে এসব ছোটোখাটো ব্যাপার ছাড়া আমার অদ্ভুত অসুখটার প্রসঙ্গে আর কিছু জিজ্ঞেস করেননি তারা। আমি জানি ইনগ্রিড তাদের আগে আমার অবস্থা সম্পর্কে সব কিছু খুলে বলেছিল। অবশ্য কিছুদিন আগে আমার নেওয়ার সিদ্ধান্তটার কথা জানিয়েছে কিনা সে সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে। 8 মাস আগের কথা। মস্তিষ্কে ইলেকট্রোশক থেরাপির মাধ্যমে আমি স্বাভাবিক জীবনযাপনে ফেরত আসতে পারতাম। যত ঘন্টা খুশি জেগে থাকতে পারতাম। কিন্তু এর জন্য চড়া মূল্য দিতে হতো আমাকে। স্মৃতি থেকে সব কিছু মুছে যেত চিরতরে। ইনগ্রিডের মার ক্ষেত্রে যেমনটা হয়েছে অনেকটা সেরকম। তবে আমার ক্ষেত্রে জেগে ওঠার পরে বাকশক্তি, চলনশক্তি, স্মৃতিশক্তি, অতীতের সবই হারাতাম। বাচ্চাদের মতো একদম শুরু থেকে শিখতে হতো সব কিছু। আমার যা যা স্মৃতি আছে, বাবার কাছে অঙ্ক করতে শেখা, ল্যাসিকে খুঁজে পাওয়া, ইনগ্রিডের সাথে প্রথম দেখা হওয়া, ওকে বিয়ের প্রস্তাব দেওয়া, এসব কিছুই হারিয়ে যেত অতল গহ্বরে।
সদ্যজাত শিশুর মতো অবস্থা হতো আমার। অথবা যেমন আছি তেমনই থাকতে হবে চিরকাল, বাকি জীবন হেনরি বিন্সে ভুগেই কাটাতে হবে। 1 ঘন্টার জীবন। যদি 80 বছর বাঁচি আমি, তাহলে পার্থক্যটা হবে 2,50,000 ঘন্টা জেগে থাকা, নয়তো 15,000 ঘন্টা জেগে থাকা। 15,000 ঘন্টাই বেছে নিই আমি। আর সেটার জন্য পস্তাই না একটা মুহূর্তও। পস্তানোর মতো সময়ও নেই আমার কাছে। অবিবাহিত জীবনের শেষ খাবার। বাবার কথা শুনে বাস্তবে ফেরত আসলাম। আমাকে রান্নাঘরে টেবিলটায় বসার ইঙ্গিত করে সেখানে 1 প্লেট ভর্তি সদ্য তৈরি করা প্যানকেক নামিয়ে রাখলেন, সাথে ডিম, বেকন আর একটা লম্বা গ্লাস ভর্তি কমলার জুস। প্যানকেকের উপর সিরাপ ছড়িয়ে দিতে দিতে বললেন, ইনগ্রিড তোমাকে ফোন করতে না বলেছে। কাল একেবারে তোমার সাথে দেখা হবে। বিয়ের আগে হবু বরের সাথে কথা বলাটা নাকি অশুভ। মুখের প্যানকেকটুকু গিলে বললাম, সে বোধহয় বিয়ের আগের রাত্রে ঘুমিয়ে কাটাতে চায়, যা ধকল গেছে এই কয়দিন। তাই হবে হয়তো, তিনি বললেন। আরেক কামড় কেক মুখে নিলাম। বাবা আমার পিঠ চাপড়ে দিয়ে বললেন, আমি বিশ্বাসই করতে পারছি না আমার ছেলের কালকে বিয়ে। হেসে তার হাতের ওপর আমার হাতটা দিলাম। 8 মাস আগে জানতে পারি আমি, এই যে এখানে দাঁড়িয়ে আমার বিয়ের কথা ভেবে আবেগতাড়িত হচ্ছেন যিনি, তিনি আমার আসল বাবা নন। আমার আসল বাবা সিডনি ওয়েন, এক খ্যাপাটে বৈজ্ঞানিক। সিআইএর প্রজেক্টের নামে মানুষের ওপর অকথ্য নির্যাতন চালানোই যার কাজ। হাজার হাজার আমেরিকান নাগরিক তার এক্সপেরিমেন্টের শিকার হয়েছে। আমি নিজেও তাদের একজন। আমার ডিএনএর অর্ধেকটা হয়তো সিডনির কাছ থেকে পেয়েছি, কিন্তু আমাকে বড় করে তুলেছেন এখানে যে দাঁড়িয়ে আছে তিনিই আমার বাবা। হ্যাঁ, আমি বললাম জবাবে, আমার নিজেরও বিশ্বাস হয় না। ইনগ্রিডের চেয়ে ভালো কাউকে খুঁজে পাওয়া সম্ভব ছিল না তোমার পক্ষে। চমৎকার একটা মেয়ে, আপনাকেও ভীষণ পছন্দ করে ও। পেছনে না তাকিয়েও বুঝতে পারলাম হাসছেন তিনি। এরপর বললেন, তোমার কালকে শিডিউল ইমেল করে দিয়েছি আমি। বিয়ের সব অনুষ্ঠানের জন্য সময় নির্ধারণের দায়িত্ব বাবার উপর চাপিয়ে দিয়েছিল ইনগ্রিড। আমরা যাতে একটা নির্দিষ্ট শিডিউল অনুযায়ী সব কিছু করতে পারি, এই দায়িত্বটুকুও তার। তাকে বললাম, খাওয়া শেষ করে ওটা দেখবো আমি। আরেকটা ব্যাপার, তিনি বললেন, আগামী 2 দিন তুষারপাত হতে পারে। কাল দুপুর থেকে শুরু হবার সম্ভাবনা আছে। তাতে কি সমস্যা হবে নাকি? না হবার সম্ভাবনাই বেশি। যারা দূর থেকে এখানে প্লেনে করে আসবে তারা এরই মধ্যে চলে এসেছে। কাছেই একটা হোটেলে উঠেছে তারা। আর রবার্টের বাসাও খুব বেশি দূরে নয়। রবার্ট ইউলি বাবার পুরনো বন্ধু। সেই সাথে তিনি একজন অর্ডেইন মিনিস্টার। আমার আর ইনগ্রিডের বিয়ে পড়াতে পারবেন তিনি। আর ইসাবেলের কি খবর জানতে চাইলাম। ওদের তো বড় পিকআপ ট্রাক আছে একটা, সমস্যা হবে না। আমার বিয়েতে ইসাবেলের বিখ্যাত লাজানিয়া পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছি। অবশ্য ইনগ্রিডের বুদ্ধি ছিল এটা। ঠিক আছে তাহলে। আরেকবার আমার পিঠে চাপড় মেরে বললেন তিনি, আমি শুয়ে পড়ি এখন, কাল অনেক কাজ। আমার কাছ থেকে বিদায় নিয়ে নিজের ঘরের দিকে চলে গেলেন তিনি। সেদিকে তাকিয়ে থাকলাম আমি। গত 8 মাসে 1000বার তাকে পেছন থেকে ডাক দিয়ে অতীত নিয়ে প্রশ্ন করতে চেয়েছি আমি। জানার ইচ্ছে, কেন সেনাবাহিনীর 2জন গোয়েন্দা তার সম্পর্কে এত প্রশ্ন করতে এসেছিল এখানে। ইসাবেলকে একটা চুলের ডিএনএ টেস্ট করার জন্য ল্যাবে পাঠাতে বলি আমি। সেটার প্রেক্ষিতেই এখানে এসেছিলেন তারা। কিন্তু আমার জানা মতে কখনো সেনাবাহিনীতে ছিলেন না বাবা। সৌভাগ্যবশত ইসাবেল খুব দ্রুত নিজেকে সামলে নিয়ে বলেছিল তার এক চাচার চুল ওটা, যিনি অনেক আগেই মেক্সিকো ফেরত চলে গিয়েছেন। বড় একটা ঝুঁকি নিয়ে ফেলেছিল ইসাবেল। ওর মিথ্যেটা সহজেই ধরে ফেলা সম্ভব। এরপর আমার সংশ্লিষ্টতা বেরিয়ে আসার সময়ের ব্যাপার মাত্র। আর এভাবে রিচার্ড বেন্স সম্পর্কে জানতেও দেরি হতো না ওদের। এরপরের 1-2 মাস খুব দুশ্চিন্তায় কেটেছে আমার, কিন্তু ওরকম কিছুই ঘটেনি। আস্তে আস্তে ব্যাপারটা ভুলে যাই আমি। হয়তো গোটা ব্যাপারটাই কোনো ধরনের ভুল ছিল। আর এরপরেই বিয়ের কাজে ব্যস্ত হয়ে যাবার কারণে বাবাকেও কিছু জিজ্ঞেস করা হয়ে ওঠেনি। আমার ল্যাপটপটা খুলে বাবার পাঠানো ইমেলটায় ক্লিক করলাম। 3টা থেকে 3টা 3, স্যুট পরা, দাঁত ব্রাশ, চুল আঁচড়ানো। 3 মিনিট, যদি বাথরুমের চেয়ে বেশি সময় লাগে আমার। 3টা 3 থেকে 3টা 8, অতিথিদের সাথে হালকা আলাপচারিতা। 3টা 8 থেকে 3টা 17, বিয়ের মূল পর্ব। 3টা 17 থেকে 3টা 20, ছবি তোলা। 3টা 20 থেকে 3টা 23, শ্যাম্পেইন টোস্ট। 3টা 23 থেকে 3টা 31, রাতের খাবার। 3টা 31 থেকে 3টা 34, কেক কাটা। 3টা 34 থেকে 3টা 39, বরকনে নাচ, জন লেজেন্ড বাই অল অফ মি। 3টা 39 থেকে 3টা 44, কোনে পিতা নাচ, স্টিভ ওয়ান্ডার বাই লাভলি। 3টা 44 থেকে 3টা 58, সবার জন্য উন্মুক্ত নাচ, ইনগ্রিডের প্লেলিস্ট দ্রষ্টব্য।
3:58 থেকে 4টা। হেনরি আর ইনগ্রিডের একান্ত সময়। হেনরি আর ইনগ্রিডের একান্ত সময় 2 মিনিট। হেসে ফেললাম। এটা বাবার সংযুক্তি নাকি ইনগ্রিডের সেটা বুঝতে পারছি না। এরপর পরীক্ষা করে দেখলাম ওয়েব ক্যামটা ঠিকঠাক আছে কিনা। আগের দিন একটা ভিডিও রেকর্ডিং প্রোগ্রাম ডাউনলোড করে রেখেছিলাম আমি, সেটা চালু করে ল্যাপটপটাকে স্লিপ মোডে দিয়ে রাখলাম। 3:42 বাজছে। সিঁড়ির দিক থেকে হুটোপুটির আওয়াজ ভেসে আসলে সেদিকে তাকালাম। 3 মাস্তান, ল্যাসি, আর্চি আর মার্ডক, 3জনই টেবিলের উপর উঠে পা ভাঁজ করে বসে পড়ল। কি চাই তোদের? হেসে জিজ্ঞেস করলাম। সবাই আমার দিকে তাকালো, যেন সবার একসাথে তাকানোর ফলে ওদের কথা ফেলতে পারবো না আমি। ঠিক আছে। আমার অবিবাহিত জীবনের শেষ খাবারের অর্ধেকটা এখনও রয়ে গেছে। 3টা বাটি নিয়ে এসে ওগুলো তো ভাগ করে দিলাম ওটুকু। 3জনই লাফিয়ে পড়লো খাবারের ওপর। খেয়াল করে দেখলাম ল্যাসি ওর প্লেটে বেকনের ছোট একটা টুকরা রেখে দিয়েছে। আর্চি মাথায় আলতো ছোঁয়া দিয়ে সেদিকে নির্দেশ করলো একবার। মুহূর্তের মধ্যে সেটুকু সাবার করে ফেললো আর্চি। ল্যাসি লাফিয়ে চলে আসলো আমার কোলে। খুব ভালো করেছিস। মিও। এই যে তোর বেকন থেকে আর্চির জন্য রেখে দিলি কিছুটা। মিও। তাকিয়েছিল। বাচ্চারা ওরকম সব কিছুর দিকেই তাকিয়ে থাকে। আমরা দুজনেই আর্চির দিকে তাকালাম। মার্ডক শুয়ে আছে আর তার লেজ দিয়ে খেলছে সে। ওকে কি শাস্তি দিবি ঠিক করেছিস? ল্যাসিকে জিজ্ঞেস করলাম। ঘড়িটা ভেঙে ফেলার জন্য। মিও। 2 দিন জাস্টিন টিম্বারলেকের গান শোনা বন্ধ ওর জন্য? এটা আবার কেমন শাস্তি? মিও। এটা তোর জন্য সাক্ষাৎ দুঃস্বপ্ন? নিকোলাস কেজের সাথে একটা জাহাজে বন্দী হয়ে পড়ে থাকার চেয়েও বড় দুঃস্বপ্ন? মিও। আমি জানি তুই ভলডেমর্ট হিসেবে নিকোলাস কেজকেই কল্পনা করিস। মিও। আচ্ছা বাবা, ওনার নাম মুখে নেব না আমি। কিছুক্ষণ পরে আমার দিকে তাকালো ও। 2 থাবা আমার বুকের ওপর রেখে চোখ জোড়া কুচকিয়ে তাকিয়ে আছে। এতটা গম্ভীর হতে আগে দেখিনি কখনো। মিও। তোর মতে বিয়ের অনুষ্ঠান বাতিল করে দেওয়া উচিত আমার? মিও। হ্যাঁ, এটা ভালোভাবেই জানি ইনগ্রিডকে বিয়ে করার পর অন্য কোনো মেয়ের দিকে তাকাতে পারবো না আমি। মিও। কারণ কখনো প্রেমে পড়িসনি তুই। মিও। ব্রেন্ডা? মিও। একটা গিনি পিগ? আসলেই? মিও। যত বেশি দৌড়াতে পারে তত ভালো? মিও। তোর বাল্যকালের প্রেমিকা? হেসে বলে উঠলাম। তাহলে ব্রেন্ডাকে খুঁজে পেলে বুঝতে পারবে ভালোবাসা কী জিনিস। আমার ফোনের অ্যালার্ম বেজে উঠলো এই সময়। 3:50। এসব নিয়ে পরে কথা হবে আমাদের। ওকে নিচে নামিয়ে রেখে আমার ঘরে চলে গেলাম আমি। পরের 5 মিনিট ধরে গোসল করলাম আর দাড়ি কামালাম। আলমারি খুলে দেখলাম স্যুটটা ঠিক আছে কিনা। 3:58 বিছানায় উঠে পড়লাম। আর্চি আর ল্যাসি দুজনই আমার বিছানায় উঠে দুপাশে এসে শুয়ে পড়লো। ওরা জানে আজকের রাতটা আমার জন্য বিশেষ কিছু। অবিবাহিত জীবনের শেষ রাত। গত কয়েক মাসের মধ্যে প্রথমবারের মতো 1 মিনিট আগে ঘুম থেকে জেগে উঠলাম। 2:59 বাজছে এখন। এটা নিশ্চয়ই একটা শুভ লক্ষণ। উঠে বসে জানালার বাইরে তাকালাম। 2 ইঞ্চি তুষারের আস্তরণে ঢাকা পড়েছে সবকিছু। এখনো তুষার ঝরছে অঝোর ধারায়। বাবার বাসার সামনে 5-6টা গাড়ি পার্ক করে রাখা আছে। বিশালাকার ফোর্ড পিকআপটা নিশ্চয়ই ইসাবেলের স্বামীর। হেসে উঠলাম আপন মনে। 3 মিনিট লাগলো স্যুট গায়ে চাপিয়ে জুতো আর বউটাই পরে ঠিক হতে। দৌড়ে বাথরুমে গিয়ে দাঁত ব্রাশ করে নিলাম। 23 ঘন্টা ঘুমানোর পর মুখে যেরকম দুর্গন্ধ হয়, ইংগ্রিড হয়তো বিয়ের অনুষ্ঠানে বন্ধ করে দেবে। সিঁড়ির কাছে গিয়ে নিচে তাকালাম। বাবার লিভিং রুমটা চেনাই যাচ্ছে না এখন। ছোট ছোট উজ্জ্বল বাতি জ্বলছে সব জায়গায়। এতে করে বিয়ে উপলক্ষে লাগানো ইনগ্রিডের পছন্দের বেগুনি ফুলগুলোর ঔজ্জ্বল্য বেড়ে গেছে আরও বহুগুণে। 2টো উঁচু টেবিল পাশাপাশি রাখা, একটা নানা রকম খাবারে ভর্তি আর অন্যটায় বিয়ের কেক শোভা পাচ্ছে। একটা সরু কার্পেট 12টা চেয়ারকে পাশাপাশি আলাদা করে রেখেছে। সিঁড়ির উপরিভাগ থেকে নিচ পর্যন্ত আইভি লতা দিয়ে সাজানো। কিনারার দিকে একটা কিবোর্ড আর ট্রাইপডের উপর একটা ভিডিও ক্যামেরা রাখা আছে। এরপর উপস্থিত লোকজনের দিকে মনোযোগ দিলাম। বেশিরভাগের হাতে ওয়াইনের গ্লাস। নিচে নামা শুরু করলে সবার দৃষ্টি আমার দিকে ঘুরে গেল। 2-1জন তালিও দিয়ে উঠল। বাবা ছুটে আসলেন আমার দিকে। 5 মিনিট সবার সাথে আলাপচারিতা শুরু করে দাও। দারুণ দেখাচ্ছে তাকে। মানে 20 বছরের পুরনো স্যুট পরনে একজনকে যতটা সুন্দর দেখানো যায় আর কি। ঠিক আছে, মৃদু হেসে বললাম। ইনগ্রিড কোথায়? আমার ঘরে। ও, ওর সাথে তো এখনো দেখা করা যাবে না আমার। মাথা নেড়ে সায় জানিয়ে আমাকে ইনগ্রিডের মা বাবা আর বোনের কাছে ঠেলে দিলেন তিনি। ওর বাবা আগে অ্যাথলেট ছিলেন, কিন্তু গত 3 যুগে চর্বি জমেছে গায়ে। মাথা ভর্তি বাদামি চুল। আমার দিকে হাত বাড়িয়ে বললেন,
তৈরি তুমি? কান ঝাঁকিয়ে বললাম, তৈরি না হলেই বা কি, সবাই এই ভোর রাতে জড়ো হয়েছে এখানে, বিয়েটা করতেই হবে। আমার কৌতুকটা ধরতে পারলেন তিনি, হেসে উঠলেন সশব্দে। এরপর ইনগ্রিডের বড় বোনের সাথে পরিচয় করিয়ে দিলেন। ইনগ্রিডের বাবার প্রথম পক্ষের সন্তান সে, ওর চেয়ে প্রায় 12 বছরের বড়। আমাকে একবার জড়িয়ে ধরে তিনি জানালেন, ইনগ্রিডের কাছে অনেক কিছু শুনেছেন আমার সম্পর্কে। জবাবে আমিও তাই বললাম, যদিও এর আগে মাত্র একবার তার সম্পর্কে আমার সাথে কথা বলেছি ইনগ্রিড। যদি আমার একদিন 1 ঘন্টা না হতো, তাহলে নিশ্চয়ই তার সম্পর্কে আসলেই অনেক কিছু জানতাম আমি। ইনগ্রিড আমার 1 ঘন্টার একটা সেকেন্ডও অপ্রয়োজনীয় কাজে ব্যবহার করতে দিতে চায় না। ইসাবেলের মার হাতের উল্টো পিঠে একবার চুমু খেয়ে বললাম তাকে বেগুনি ড্রেসটা ভীষণ সুন্দর দেখাচ্ছে। এরপর অন্যদের দিকে মনোযোগ দিলাম। ইসাবেল আর ওর স্বামী। হিল পরা অবস্থাতেও আমার চেয়ে 2 ইঞ্চি খাটো সে। বাদামি ড্রেসটাতে দারুণ লাগছে ওকে। নিচু হয়ে ওর কপালে একটা আলতো চুমু খেয়ে ধন্যবাদ জানালাম সব কিছুর জন্য, বিশেষ করে লাজানিয়ার জন্য। ও বলল 4 প্লেট লাজানিয়া নিয়ে এসেছে, 30 জন মানুষের জন্যও যা বেশি হয়ে যাবে। এরপর পাশে দাঁড়ানো গোফওয়ালা লোকটার সাথে পরিচয় করিয়ে দিল, জর্জ। আমাকে শক্ত করে একবার জড়িয়ে ধরে ধন্যবাদ জানালো সে। ক্রিসমাসে ওদের পরিবারের জন্য বিশেষ একটা উপহারের ব্যবস্থা করেছিলাম, ডিজনিল্যান্ডে 2 দিনের ভ্রমণ। 2টো ছোট বাচ্চা আছে ওদের। আর্চি কোথায়? ইসাবেল জিজ্ঞেস করলো। আমার অদ্ভুত রুটিন আর ইনগ্রিডের কাজের চাপের ফাঁকে আর্চির সাথে সবচেয়ে বেশি সময় কাটায় ইসাবেল। আশেপাশে তাকিয়ে 3 মাস্তানকে খুঁজলাম, কিন্তু পেলাম না। মনে হয় বাবার ঘরে ইনগ্রিডকে সঙ্গ দিচ্ছে ওরা। হাত নেড়ে আমাকে চালিয়ে যেতে নির্দেশ দিল ইসাবেল। পরের দলের দিকে এগিয়ে গেলাম। সারি করে রাখা চেয়ারগুলোর একদম পেছনে বসে আছে একজন ভদ্রমহিলা আর একজন ভদ্রলোক। দুজনের বয়সী 70-এর উপর। খুব সহজেই তাদের দম্পতি বলে চালিয়ে দেওয়া যাবে, কিন্তু আলাদা আলাদা এসেছেন তারা। ভদ্রলোক হচ্ছেন রবার্ট ইউলি, বাবার বন্ধু। ওনার সাথে আগে কখনো দেখা হয়নি আমার। চুল একদম সাদা হয়ে গিয়েছে তার। পরনের কালো আলখাল্লাটার কারণে একদম অর্ডিন মিনিস্টারের মতনই লাগছে ওনাকে। কোলে থাকা বাইবেলটার উপর একটা ওয়াইনের গ্লাস রেখে দিয়েছেন তিনি। আর ভদ্রমহিলার নাম বনি, বাবার বাসার উল্টো দিকের বাসায় থাকেন। নিজের আকারের চেয়ে 2 সাইজ ছোট একটা ড্রেস তার পরনে। ছোট থাকতে বাবা যখন কোনো কাজে শহরের বাইরে যেতেন, তখন আমার খেয়াল রাখতেন তিনি। সেই 1 ঘন্টায় আমার জন্য আগে থেকেই কিছু না কিছু পরিকল্পনা করে রাখতেন তিনি। বোর্ড গেম আর বেকিং সবচেয়ে বেশি পছন্দ তার। ইমেইলে তার সাথে নিয়মিত যোগাযোগ হয় আমার। তাদের সাথে আলাপ সেরে ইনগ্রিডের বয়সী 3 জন মেয়ের দিকে এগিয়ে গেলাম। 3 জনই সোনালি চুলো আর একই ধরনের সবুজ ড্রেস পরে আছে। ইনগ্রিডের ব্রাইডসমেইড ওরা। শার্লট, মেইড অফ অনর, রেবেকা আর মেগান। প্রত্যেকেই ওর হাই স্কুলের বন্ধু। তাদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে এরকম উদ্ভট সময়ে এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানালাম। এরপর আলেকজান্দ্রিয়া পুলিশ ডিপার্টমেন্টের 2 জন অফিসার। তরুণ অফিসারের নাম বিলি টরেলি, ইনগ্রিডের নতুন পার্টনার। একটা জিন্সের প্যান্ট আর সবুজ পোলো শার্ট তার পরনে, 2 হাতে 2টো বিয়ার ধরা। গত 1 বছরে তার সাথে বেশ কয়েকবার দেখা হয়েছে আমার। অমায়িক একটা ছেলে, আমার খুব পছন্দের। এভাবে ফর্মাল ড্রেসে আসার জন্য ধন্যবাদ বললাম তাকে। আরে, হেসে জবাব দিল সে, আমার আলমারিতে এর চেয়ে ভদ্র আর কিছু ছিল না। সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কাঁধ দিয়ে একটা ধাক্কা মেরে বললাম। দুজনেই হেসে উঠলাম আমরা। বয়স্ক অফিসারের দিকে তাকালাম আমরা দুজনেই। হালকা নীল রঙের একটা স্যুট তার পরনে। আপনার সম্পর্কে অনেক কিছু শুনেছি আমি, তার বাড়িয়ে দেওয়া হাত মিলিয়ে বললাম। আমিও, তিনি জবাব দিলেন। আসার জন্য ধন্যবাদ। কোনোভাবেই এটা বাদ দেওয়ার কথা চিন্তা করতে পারি না আমি জানি জেমস মার্শাল আর ইনগ্রিড কতটা ঘনিষ্ঠ। ডিপার্টমেন্টে যোগদানের পর ওর প্রথম পার্টনার ছিলেন তিনি। সে প্রায় 12 বছর আগের কথা। দুঃখিত আপনার স্ত্রী আসতে পারলেন না। হ্যাঁ, লিন্ডারও মন খারাপ আসতে না পেরে। আমার ছোট ছেলেটার কাল সকালে পরীক্ষা, তাই ওকে রেখে আসা সম্ভব ছিল না ওর পক্ষে। এরপর হাতের আইফোনটা দেখিয়ে বললেন, ও আমাকে 20 মিনিট ধরে শিখিয়েছে কিভাবে এটাতে ভিডিও করতে হয়। কোনো গড়বড় করে ফেললে বিপদে পড়তে হবে আমাকে। হেসে আর কিছুক্ষণ ওদের সাথে গল্প করলাম। এই সময় মূল দরজায় কারো কড়া নাড়ার আওয়াজ ভেসে এলে সবার দৃষ্টি ওদিকে ঘুরে গেল। আর কেউ আসবে বলে জানতাম না। বাবা দরজার দিকে গেলে কৌতূহলী দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকলাম। যারা ভেতরে ঢুকলেন তাদের দেখে পুরো ঘরে একটা উত্তেজনার আমেজ বয়ে গেল। এরপরেই পিনপতন নীরবতা। প্রতিদিন তো আর আমেরিকার প্রেসিডেন্টকে সচক্ষে দেখার সৌভাগ্য হয় না। পেছন থেকে গুঞ্জন ভেসে এলো, প্রেসিডেন্ট এসেছেন। সামনাসামনি আরো সুন্দর দেখা যায় তাকে। কত লম্বা তিনি। হেনরি আর ইনগ্রিডের সাথে কিভাবে পরিচয় তার? পাশের লোকটা কে?
আমি তো ভেবেছিলাম তিনি এখন ক্যাম্পেইনের কাজে ফ্লোরিডায়। কনর সুলিভান আর রেড, প্রেসিডেন্টের সিক্রেট সার্ভিসের ডিটেইলের প্রধান, দুজনের গায়ে হালকা তুষারের আস্তরণ। 6 ফিট 5 ইঞ্চির কনর সুলিভান ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ লম্বা প্রেসিডেন্ট। রেড তার চেয়ে 5 ইঞ্চি খাটো, কিন্তু তার দেহের গড়ন প্রেসিডেন্টের চেয়ে ভালো। পরনের গাঢ় নীল রঙের স্যুটটা সত্ত্বেও তাকে দেখতে একদম আদর্শ বডিগার্ডের মতো লাগছে। বাবা তাদের বড় কোটগুলো হাতে নিয়ে ভেতরে আসার অনুরোধ করলেন। বাবার সাথে আগেও বেশ কয়েকবার দেখা হয়েছে ওনাদের, কিন্তু তা সত্ত্বেও নিজ বাসায় প্রেসিডেন্টের উপস্থিতি অন্যরকম একটা ব্যাপার। মুখে চওড়া হাসি লেগে আছে তার। আমি নিজেও অবাক হয়ে দেখছি। আমি আর ইনগ্রিড হোয়াইট হাউসের ঠিকানায় একটা বিয়ের কার্ড পাঠিয়েছিলাম ঠিকই, কিন্তু 1 সেকেন্ডের জন্য এটা আমাদের মাথায় আসেনি যে তিনি আসলেই আসবেন। সামনেই আবার নির্বাচন, খুব গুরুত্বপূর্ণ সময় তার জন্য। কিন্তু এসেছেন তিনি। এরকম একটা দেশ চালাতে হলে রাতের ঘুম হারাম হবেই। প্রায়ই আমাকে ফোন করতেন তিনি। আমাদের মধ্যে সর্বশেষ কথা হয়েছে 3 সপ্তাহ আগে, সুপার বোউলের 2 দিন আগে। প্যান্থারদের পক্ষে ছিলেন তিনি, আর আমি ব্রঙ্কসদের। 1 বোতল টাকিলার বাজি ধরেছিলাম আমরা, হেরে গিয়েছিলেন তিনি। 2 দিন পর একটা প্যাকেজ আসে আমার বাসায়, সবচেয়ে দুর্লভ ধরনের টাকিলার একটা বোতল। স্বয়ং মেক্সিকোর প্রেসিডেন্ট ওটা উপহার দিয়েছিলেন তাকে। তবে আমাদের মধ্যকার সম্পর্কটা যে সবসময় এরকম বন্ধুত্বপূর্ণ ছিল তা নয়। আমাদের প্রথম সাক্ষাৎ 2 বছর আগে। আমার বাসার উল্টো দিকে একটা মহিলাকে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। ঘটনাক্রমে আমিও সেই তদন্তে জড়িয়ে পড়ি, আর ইনগ্রিডের সাথে তখনই প্রথম দেখা হয় আমার। শেষ পর্যন্ত আমি প্রমাণ করতে সক্ষম হই প্রেসিডেন্ট আসলেই নির্দোষ। কৃতজ্ঞতার স্বরূপ তার ব্যক্তিগত ফোন নাম্বার আমাকে দেন তিনি। দ্রুত একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে আমাদের মাঝে। রেডকে নিয়ে আমার আর বাবার সাথে বেশ কয়েকবার পোকার খেলতেও এসেছিলেন তিনি। কিন্তু এর কিছুদিন পরেই সিআইএর একটা ব্ল্যাক সাইট আমেরিকাতে খোলা হয়েছে শুনে সেটার অবস্থান বের করার কাজে আমাকে আর ইনগ্রিডকে ব্যবহার করেন তিনি। ফলাফলস্বরূপ ওয়াটার বোর্ডিংয়ের মতো অবর্ণনীয় নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয় আমাকে। অবশ্য তার প্রায়শ্চিত্ত তিনি করেছিলেন আমার মার সম্পর্কে সিআইএর অতি গোপন একটা ফাইল দিয়ে। এরপরে আরও বড় ঘটনায় জড়িয়ে যাই আমি। মিথ্যাচার, গোপন এক্সপেরিমেন্ট, খুন, কি ছিল না সেটাতে। শেষ পর্যন্ত জানতে পারি সুলিভানের বাবার সাথে সম্পর্ক ছিল আমার মার। এক পর্যায়ে তো এমনটাও মনে হচ্ছিল যে প্রেসিডেন্ট আমার সৎ ভাই। যাই হোক, প্রায় 2 মাস লাগে আমার সেই ঝামেলা থেকে বের হতে, যার মধ্যে সেই বিশেষ সিদ্ধান্তটাও ছিল। কিন্তু এখনও সুলিভানের দিকে তাকালে আমার মার কথা মনে হয়। স্যালি বিন্স ওরফে এলেনা জানেভ। আমার 6 বছর বয়স থাকাকালীন আমাকে আর বাবাকে রেখে চলে যান তিনি। তার ব্যাপারটা এখনও রহস্য আমার কাছে। এমন একটা উপন্যাস যার শেষ পাতাগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। গত 8 মাস আগে এটা জানতে পারি নিজের উপরই এক্সপেরিমেন্ট চালিয়েছিলেন তিনি, যখন আমি তার পেটে ছিলাম। তার কারণে এই রাত 3টায় বিয়ের অনুষ্ঠানের আয়োজন করতে হচ্ছে আমাকে। তার চেয়েও খারাপ লেগেছিল এটা জানতে পেরে যে আমার মা একজন খুনি। 16 বছর বয়সী এক তরুণীকে খুন করেন তিনি। লম্বা করে 2বার শ্বাস নেবার পর মার কথা মাথা থেকে সরাতে পারলাম। আমার জীবনের অনেক কিছু কেড়ে নিয়েছেন তিনি, কিন্তু আজকের দিনের মতো 1 সেকেন্ডও কেড়ে নিতে পারবেন না। তাদের দুজনের দিকে এগিয়ে গেলাম আমি। দেখো তো কে এসেছে, অবাক হবার সুরে বললাম। রেড আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আপনাকে ভালো লাগছে দেখতে। রেড আর প্রেসিডেন্ট বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধু। খুব কম কথা বলেন তিনি, কিন্তু মাঝে মাঝে এক লাইনে এমন সব কৌতুক বলে ওঠেন যে সবাই হাসতে বাধ্য। তার প্রতি আলাদা একটা টানের কারণ 2 বছর আগে আমার জীবন বাঁচিয়েছিলেন তিনি। আমি ভেবেছিলাম আসতে পারবেন না আপনারা। হাত দিয়ে কথাটা উড়িয়ে দিয়ে বললেন সুলিভান, ক্যাম্পেইন থেকে কিছুক্ষণের জন্য একটু দূরে থাকা প্রয়োজন আমার। বাচ্চাদের কপালে চুমু দিতে দিতে ক্লান্ত, তেল মারতে মারতে ক্লান্ত। জানতাম। এরপর জিজ্ঞেস করলাম, বের হতে কোনো সমস্যা হয়নি তো? রেড আর প্রেসিডেন্ট দুজনেই হেসে দিলেন। যদিও কোনোদিন খুলে কিছু বলেননি তারা, তবে এটুকু জানি যে একটা গোপন লিফট আর সুড়ঙ্গ পথ ব্যবহৃত হয় এ কাজে। ফার্স্ট লেডি জানেন আপনি এখানে? কিমের ঘুম খুব গাঢ়, তার কিছু জানার আগে আবার কম্বলের তলায় ঢুকে যাব আমি। সবাই হেসে উঠলাম কথাটা শুনে। সব কিছু কেমন চলছে? 2016 সালের আসন্ন নির্বাচন সম্পর্কে জিজ্ঞেস করলাম। সুলিভান হতাশ ভঙ্গিতে মাথা নেড়ে বললেন, খুব একটা সুবিধার না। সেটা জানতাম আমি আগে থেকেই। বেকারত্বের হার আর বেশি ট্যাক্সের কারণে একটু চাপের মুখে আছেন তিনি, কিন্তু মনে মনে আশা করছি শেষ পর্যন্ত তিনিই জিতবেন। অন্তত আমার ভোট পাচ্ছেন আপনি, হেসে বললাম আমি। ধন্যবাদ। আমার ঘাড়ে একটা চাপড় দিয়ে বললেন তিনি। এরপর যোগ করলেন, আমার পাঠানো টাকিলার বোতলটা পেয়েছিলেন তো? কিছুটা আছে নাকি এখনো? ছোট 1 গ্লাস টাকিলা মন্দ হতো না এখন। ওটা ধরিও নি আমি। এই বলে পেছনে টেবিলের দিকে ইঙ্গিত করলাম। ওখানে বরফের ভেতর রাখা হয়েছে ওটা। বিশেষ মুহূর্তের জন্য বাঁচিয়ে রাখছিলাম।
তিনজন সেদিকে এগিয়ে গেলাম আমরা। ছোট 3 গ্লাস ভর্তি করে নিলাম। আমার লাগবে না, রেড বলল। ফেরার পথে খুব খারাপ রাস্তা দিয়ে গাড়ি চালাতে হবে আমাকে। আরে চিন্তা করো না তো তুমি। সুলিভান তার হাতে গ্লাসটা তুলে দিয়ে বললেন, রেঞ্জ রোভারটা তো সেজন্যই নিয়ে এসেছি আমরা। গ্লাসটা নিল রেড। হেনরি আর ইনগ্রিডের উদ্দেশ্যে, সুলিভান বললেন। গ্লাসগুলো একবার উঁচু করে চুমুক দিলাম আমরা। দারুণ স্বাদ টাকিলাটার। কিছুক্ষণ পরে বাবা বলে উঠলেন জোরে, অনুষ্ঠান শুরু করা যাক তাহলে। ইনগ্রিডের 3 বান্ধবী আর ওর বাবা উপরে বাবার ঘরের দিকে চলে গেলেন। বাকি সবাই যে যার চেয়ারে বসে পড়লেন তাড়াতাড়ি। বাবা আমাকে ইশারায় মিনিস্টার রবার্টের পাশে দাঁড়াতে বললে তার আদেশ পালন করলাম আমি। এরপর বনের দিকে ইশারা করা হলে কিবোর্ডটা ধীর লয়ে বাজাতে শুরু করলেন তিনি। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে সিঁড়ির ওপর পর্যন্ত দেখতে পাচ্ছি। এর আগে কখনো কোনো বিয়ের অনুষ্ঠানে যাইনি আমি, কিন্তু গত মাসে ওয়েডিং ক্র্যাশার আর 27 ব্রেসেস নামে 2টো সিনেমা দেখেছি, তাই জানি কি হতে চলেছে। অন্তত সেটাই ধারণা ছিল আমার। প্রথমে রেবেকা আর বিলিকে দেখা গেল সিঁড়ির উপরে। ওরা দুজন সিঁড়ি বেয়ে নিচে আসার সময় সবাই দেখতে লাগলো সেদিকে। নিচে এসে আলাদা হয়ে দুদিকে চলে আসলো তারা। বিলি এসে দাঁড়ালো আমার পাশে, হেসে আমার উদ্দেশ্যে বলল, আরও একজন বাড়তি গ্রুমসম্যানের দরকার ছিল ওদের। আমাদের দলে স্বাগতম, হেসে জবাব দিলাম। এরপরের পাল্লা মেগান আর আমার আরেক গ্রুমসম্যানের, মার্ডক। ওকেও একটা স্যুট পরানো হয়েছে। আমি বাবার দিকে তাকালে হেসে বনের দিকে ইঙ্গিত করলেন তিনি। কিবোর্ড বাদকের পাশাপাশি দারুণ একজন দর্জি তিনি। সবাই হেসে উঠল। বেশ ভালোভাবেই মেগানের সাথে নিচে নেমে আসলো মার্ডক। মেগান রেবেকার পাশে গিয়ে দাঁড়ালো আর মার্ডক চলে আসলো বিলির পাশে। ভালো দেখাচ্ছে তোকে, বললাম আমি। খুশিতে জিহ্বা বের হয়ে গেল তার। এরপর কি আসবে আপনারা ধরতেই পারছেন, শার্লট আর ল্যাসি। তবে স্যুট পরিহিত অবস্থায় ল্যাসির মেজাজ মার্ডকের মতো সুবিধার মনে হচ্ছে না। বাবাকে এর প্রায়শ্চিত্ত করতে হবে অদূর ভবিষ্যতে। ল্যাসি যখন আমার পাশে এসে দাঁড়ালো, নিচু হয়ে ওর বো টাইটা ঠিক করে দিলাম আমি। কিভাবে নিজের সাথে এমনটা হতে দিলি তুই? মিও। 10টা চকলেট? আমার মনে হয় আরও বেশি চাওয়া উচিত ছিল তোর। আমার সাথে একমত পোষণ করলো ও। এরপরে সবার আদর মিশ্রিত বিস্ময়ধ্বনি শুনে তাকালাম সিঁড়ির দিকে। গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসছে আর্চি। পরনে ছোট একটা সাদা কালো স্যুট। ওর পিঠে একটা বালিশ বাঁধা আছে, যার ভেতরে রাখা 2টো আংটি। আমাদের আংটি বাহক ও। আমার নিজের মুখ দিয়েও অন্যদের মতো আওয়াজ বের হয়ে গেল। একদম সিঁড়ির নিচের ধাপে এসে বসে পড়ল ও। বড় বড় সবুজ চোখে সামনের দিকে তাকিয়ে আছে, কাঁপছে অল্প অল্প। বেশি দায়িত্ব হয়ে গেছে বাচ্চা বিড়ালটার জন্য। 20 সেকেন্ড ধরে সবার উৎসাহ দেবার পরও যখন নোলন আসে, ইসাবেল গিয়ে কোলে তুলে নিল ওকে। এরপর আবার নিজের সিটে গিয়ে বসলো, প্রয়োজনের সময় আংটি খুলে দেবে। অবশেষে সেই সময় বড় করে একটা শ্বাস নিলাম। আমি তৈরি এই মুহূর্তের জন্য। কিন্তু তখনই ইনগ্রিডকে চোখে পড়ল আমার। সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছে ওর বাবার বাহু ধরে। একটু টম্বয় স্বভাবের আর হোমিসাইড ডিটেকটিভ হবার কারণে নিজের চেহারার দিকে মনোযোগ দেবার সময় পায় না ও। খুব কমই মেকআপ দেওয়া অবস্থায় দেখেছি ওকে আমি। তার প্রয়োজনও নেই অবশ্য, এমনিতেই অনেক সুন্দরী ও। আমার চোখে পৃথিবীর সেরা সুন্দরী। কিন্তু আজকে অপ্সরীর মতো লাগছে ওকে। বাদামি চুলগুলো খোপা করে রাখা হয়েছে, সেখানে 2টো সাদা ফুলগোজা। নিচু কাটের ড্রেসে গলা পর্যন্ত দেখা যাচ্ছে সাদা রঙের বিয়ের পোশাকে। মনে হচ্ছে স্বয়ং দেবী ভেনাস নেমে এসেছেন মর্তে। হা হয়ে গেলাম আমি। আস্তে আস্তে ওর বাবার হাত ধরে নেমে আসছে ইনগ্রিড। মুগ্ধ চোখে তাকিয়ে আছে সবাই। বাবার চোখে পানি টলমল করছে। আমারও একই অবস্থা। আমার জীবনের প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ, আর আমি চেষ্টা করব আগামী 20 সেকেন্ড যাতে চিরদিন মনে থাকে আমার। ওর প্রতিটা পদক্ষেপ আর আমার দিকে লাজুক চাহনি মাথায় গেঁথে নিলাম। মুখে মিষ্টি একটা হাসি লেগে আছে ওর। একটু লজ্জা পাচ্ছে এরকম জাঁকজমক দেখে। ওর বাবা কপালে একটা চুমু খেয়ে ওর মার পাশে গিয়ে পড়ল। কি খবর? আমার কাছে মৃদুস্বরে জিজ্ঞেস করল। আমাদের প্রতিদিনের আলাপচারিতা শুরু হয় এভাবেই। আমি হেসে উঠলাম। অপূর্ব লাগছে তোমাকে, বললাম আমি। জানি, ও বলল। সবাই হেসে উঠল এটা শুনে। মিনিস্টার রবার্ট এ সময় শব্দ করে গলা পরিষ্কার করলেন একবার। একটা শিডিউল মানতে হচ্ছে আমাদেরকে। শক্ত করে ওর হাতটা মুঠোয় পড়লাম আমি। আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মুহূর্ত এটা। আমরা আজ এখানে সমবেত হয়েছি, মিনিস্টার রবার্ট শুরু করলেন। 7 মিনিট পরে আমাকে আর ইনগ্রিডকে স্বামী স্ত্রী হিসেবে ঘোষণা করা হলো। চোখ খুলে পাশে তাকালাম আমি। উদ্দেশ্য শুভ সকাল মিসেস বিন্স বলা, কিন্তু সেখানে কাউকে দেখতে পেলাম না। বিয়ের পরের 2 দিন তো ছুটি নেবার কথা ছিল ওর, কিন্তু হোমিসাইড ডিপার্টমেন্টের কথা আগে থেকে কিছু বলা যায় না।
ফোনের দিকে তাকিয়ে কোনো মেসেজ দেখতে পেলাম না। জানালার কাছে গিয়ে পর্দা ফাঁক করে তাকালাম, চমকে উঠলাম সাথে সাথে। এত তুষার আগে কখনো দেখিনি আমি। প্রায় 4 ফুট উঁচু তুষারের আস্তরণ, আর ঘরবাড়ির পাশে নিচু জায়গাতে প্রায় 6 ফুট। এখনো তুষারপাত হচ্ছেই। বাবার বাসার সামনের রাস্তায় উঁচু উঁচু কতগুলো ঢিবি, অতিথিদের গাড়ি। তারা এখনো আছেন। এজন্যই ইনগ্রিড নেই এখানে। মনে হয় কাউচে ঘুমাচ্ছে সে। সবারই কি একই অবস্থা নাকি? বাথরুমে গিয়ে জানালার দিকে তাকালাম। 23 ঘন্টার ঘুমের পরেও চোখের নিচটা ফুলে আছে। রিসেপশন অনুষ্ঠানের জন্য বরাদ্দ ছিল 40 মিনিট। সে সময়ের মধ্যেই 2 গ্লাস শ্যাম্পেইন, 1 গ্লাস রেড ওয়াইন আর বিলির সাথে 1 ক্যান বিয়ার সাবার করেছিলাম আমি। আর নাচ তো ছিলই। মাত্র 12 মিনিটের জন্য হলো ইনগ্রিড জনপ্রিয় সব বিয়ের গান দিয়ে প্লেলিস্ট বানিয়েছিল। আমার পিঠের আর পায়ের পেশিগুলো এখনো ব্যথা করছে। আমি জানতামই না ওরকম জায়গায় পেশির উপস্থিতি থাকতে পারে। বোধ হয় নাচতে নাচতে ওরকম চরকির মতো ঘোরার কারণে ব্যথা করছে এখন। ইনগ্রিড আর আমার একান্ত সময় বলতে অবশ্য কিছু ছিল না, সেটা সুযোগই পাইনি আমরা। কোনো মতে একদম শেষ মুহূর্তে বিছানায় উঠে পড়ি আমি। তখনও মাইকেল জ্যাকসনের বিলি জিন গানের তালে তালে নাচছিলাম আমি। হাত ধরে এখানে আমাকে নিয়ে আসে ইনগ্রিড। তাড়াতাড়ি দাঁত ব্রাশ করে নিলাম। আমি চাই না বিয়ের প্রথম দিনই ইনগ্রিডের কাছ থেকে কথা শুনতে হোক। এরপর একটা ট্রাউজার আর টি শার্ট পরে ঘর থেকে বের হয়ে গেলাম। বাবার ঘরের কাছে গিয়ে থেমে গেলাম। ঘরটা খালি, কেউ নেই। কোনো কুকুর নেই, কোনো বিড়ালও নেই। অদ্ভুত। সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলাম। লিভিং রুমটাকে কাল যেরকম দেখেছিলাম সেরকমই দেখতে পেলাম। চেয়ারগুলো ভাঁজ করে রাখা হয়েছে নাচের জায়গা করার জন্য। কোনায় আধ খাওয়া কেক পড়ে আছে। আমার ধারণা ছিল বাবা হয়তো এতক্ষণে সবকিছু পরিষ্কার করে ফেলেছেন। কোথায় গেল সবাই? নিশ্চয়ই তুষার ঝড়ের কারণে এমনটা হয়েছে। সবাই হয়তো উল্টো দিকে বনির বাসায় এখন। আবারও নামতে লাগলাম সিঁড়ি বেয়ে, কিন্তু থেমে গেলাম। এ কি? বিড়বিড় করে উঠলাম। দুজন পড়ে আছে মেঝেতে। ক্যাপ্টেন জেমস মার্শাল আর রেড। দুজনের দেহই রক্তাক্ত, দুজনেই মৃত। মাথা খারাপের মতো হয়ে গেল আমার। ইনগ্রিড, বাবা, ল্যাসি, মার্ডক, কেউ নেই। হচ্ছেটা কি? দৌড়ে আমার ঘরে ফেরত চলে এলাম আমরা। ইনগ্রিডের নম্বরে ফোন দিলাম, কিন্তু উত্তর আসলো না। বিলিকে ফোন দিলাম, একই অবস্থা। সদর দরজা খুলে বাইরে উকি দিলাম। কোমর সমান উঁচু তুষার বাইরে, কারো পায়ের ছাপও দেখতে পেলাম না। ভাবলাম দৌড়ে গিয়ে বনির বাসায় দেখে আসি, কিন্তু সামনের তুষারে এক পা এগোতে 5 মিনিট লাগবে আমার। ইনগ্রিডের নম্বরে আবার ফোন করলাম। এবার ভয়েস মেলে চলে গেল কল। ইনগ্রিড, কি হচ্ছে এসব? তোমাদের ক্যাপ্টেন আর রেডের লাশ পড়ে আছে এখানে, কাউকে পাচ্ছি না। তাড়াতাড়ি আমাকে ফোন দাও। এরপরেই বুঝলাম কোনো লাভই হবে না এতে। দ্রুত কেটে দিলাম ফোন। পারলে আমাকে অবশ্যই ফোন দিত ও। হঠাৎ আমার কানে আসলো শব্দটা, মৃদু গোঙানি। লন্ড্রি রুমে দৌড়ে গিয়ে আশেপাশে তাকালাম। একটা ছোট্ট মাথা উকি দিল কাপড়ের জঞ্জালের ফাঁক থেকে। আর্চি! এখনো ছোট্ট স্যুটটা পরনে ওর। কাঁপছে ও। কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে, ওকে বললাম আমি। তবুও গোঙানি থামলো না ওর। মনে হলো ওকে নিচে নামিয়ে রাখার অনুরোধ করছে। সেটাই করলাম। ধীরে ধীরে সামনে এগিয়ে গিয়ে দরজায় আঁচড়ানো শুরু করলো ও। বেসমেন্টের দরজা। সেখানে দেখার কথা মাথাতে আসেনি আমার। বাবার সব জঞ্জালের কারণে অন্য কোনো কিছুর জায়গা নেই ওখানে। দরজা খুলে বাতি জ্বালিয়ে দিলাম। বাবার বাতিল শখের জিনিসপত্র। এই সময় গুঞ্জনের আওয়াজ কানে আসলো আমার। বয়লার ঘর? সেটাই। বেসমেন্টের একদম শেষ কিনারায় চলে আসলাম। একটানে খুলে ফেললাম বয়লারের দরজা। একটা গুমোট গন্ধ ধাক্কা দিল আমার নাকে। চোখ বড় বড় হয়ে গেল। 40 ফুট বাই 40 ফুট জায়গায় ঠেসে ঢোকানো হয়েছে বিয়ের সব অতিথিকে। মার্ডক আর ল্যাসিও আছে ওখানে। ইনগ্রিডকে খুঁজে পেলাম, এখনো বিয়ের ড্রেসে। ইসাবেল আর মিনিস্টার রবার্টের ওপর সে। অন্য সবার মতনই তার হাতও পিছমোড়া করে বাঁধা হয়েছে, পাও বেঁধে রাখা হয়েছে দড়ি দিয়ে। মুখে ডাক্ট টেপ। আমার স্ত্রীর কাছে ছুটে গিয়ে দ্রুত ওর মুখ থেকে টেপ খুলে নিলাম। লম্বা করে একটা শ্বাস নিল ও। একবার কেসে উঠল। এরপর বলল, তাকে নিয়ে গেছে ওরা। কাকে? জিজ্ঞেস করলাম আমি। কিন্তু উত্তরটা কি হতে যাচ্ছে সাথে সাথে বুঝে গেলাম আমি। প্রেসিডেন্টকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। দড়িগুলো কাটার মতো কিছু খুঁজে পেতে 30 সেকেন্ডের মতো সময় লাগলো আমার। একটা বক্স কাটার নিয়ে এসে ইনগ্রিডের পা আর হাতের বাঁধন কেটে ফেললাম। এরপর হাত ধরে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করলাম। ব্যথায় গুঙিয়ে উঠল ও। দীর্ঘ সময় এভাবে বেকায়দা অবস্থায় থাকার জন্য সোজা হয়ে দাঁড়াতেও পারছে না। বাধ্য হয়ে দেয়ালে হেলান দিতে হলো ওকে। বিলিকেও নিয়ে গেছে ওরা, একটু ধাতস্থ হয়ে বলল সে। বলো কি?
আমার জানতে ইচ্ছে করছে কারা ধরে নিয়ে গেছে ওকে, কিন্তু প্রশ্নটা করলাম না এখন। তার জন্য সামনে অনেক সময় পাওয়া যাবে। তোমার ফোনটা দাও আমাকে, ব্যথার মাঝে আস্তে করে আমার উদ্দেশ্যে বলল ও। আমার ফোনটা ওকে দিয়ে দ্রুত পরের জনের কাছে গেলাম। ইসেবেল। টেপটা তুলে ফেললাম ওর মুখ থেকে। গ্রেসিয়াস আদিওস, স্প্যানিশে বলে উঠল সে। ওর বাঁধনও কেটে ফেললাম আমি। এরপর চেষ্টা করলাম দাঁড়াতে সাহায্য করতে, কিন্তু সেটা সম্ভব হলো না। ইনগ্রিডের চেয়ে খারাপ অবস্থা ওর। এখানকার 11 জন মানুষই নিশ্চয়ই চেষ্টা করেছিল বন্দি থাকা অবস্থায় রক্ত চলাচল স্বাভাবিক রাখতে, কিন্তু সেটার জন্য পর্যাপ্ত জায়গা নেই এখানে। এরপর মিনিস্টার রবার্টের বাঁধন খুলে দিলাম। তারপর একজন ব্রাইডসমেড, মেগান বোধহয়। এরপর দুজনের পর বাবার কাছে আসলাম। বাবার সাইনাসের সমস্যা আছে। তিনি যখন নাক ডাকেন তখন মনে হয় যেন বুলডোজার চালাচ্ছে কেউ। শুধু নাক দিয়ে গত 23 ঘন্টা যাবৎ নিঃশ্বাস নিতে হয়েছে তাকে। একটা সরু স্ট্র দিয়ে শ্বাস নেবার সমান ওটা। তার মুখের টেপটা খুলে ফেলার সাথে সাথে হা করে শ্বাস নিতে শুরু করলেন। তার চশমাটা ঠেলে ঠিক জায়গায় বসিয়ে দিলাম। জোর করে একবার হাসার চেষ্টা করলেন তিনি। চোখের কোণে পানি চিকচিক করছে। বেশি আবেগতাড়িত হয়ে পড়েছেন। আমি ঠিক আছি, এই বলে তার হাত আর পায়ের বাঁধন খুলে দিলাম। তার হাতে বক্স কাটারটা দিয়ে বললাম অন্যদের সাহায্য করতে, নিজের জন্য অন্য কিছু খুঁজতে লাগলাম। ড্রয়ারে কাঁচি আছে দেখো, বললেন তিনি। দৌড়ে গিয়ে কেঁচিটা খুঁজে বের করলাম। বেসমেন্টে ফেরত আসার পথে রান্নাঘরের ফ্রিজটার কাছে চলে গেলাম। 24 ঘন্টা পানি না খেয়ে থাকলে কেউ হয়তো মারা যায় না, তবে ভীষণ কষ্ট হয়। যতগুলো সম্ভব ঠান্ডা পানির বোতল নিয়ে নিলাম। ফিরে দেখি ইনগ্রিড তখনও ফোনে কথা বলছে। ওকে এক বোতল পানি দিলাম। কানে ফোনটা ধরে রেখে বোতলটা সাবার করে ফেললো ও। বোতলটা পাশে ফেলে দিয়ে বিয়ের পোশাক দেখিয়ে বলল, এটা থেকে বেরোতে হবে আমার। আমাকে একবার শক্ত করে জড়িয়ে ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে গেল ও। এখনও ঘোরাচ্ছে একটু একটু। বাবা ইনগ্রিডের মা বাবার বাঁধন খুলে ফেলেছেন এতক্ষণে। এখন বনিকে মুক্ত করছেন। তাদের দুজনের হাতেই 2 বোতল পানি ধরিয়ে দিলাম। এরপর হাঁটু কেড়ে বসে বাবাকে সাহায্য করা শুরু করলাম। রেবেকার পায়ের বাঁধনগুলো ছিঁড়ে ফেললাম মুহূর্তেই। লাল হয়ে গিয়েছে মেয়েটার চেহারা। বাবা এখন অন্যদের উঠে দাঁড়াতে সাহায্য করছেন। বাকি 3 বন্দীকে মুক্ত করার দায়িত্ব আমার। জর্জ, মার্ডক আর ল্যাসি। জর্জের মুখ থেকে টেপটা খুলে ফেললাম। ওদের মুক্ত করুন আগে, বললেন তিনি। ঠিক আছে। তার মানবিক বোধ নাড়া দিয়ে গেল আমাকে। মার্ডক আর ল্যাসির দিকে তাকালাম। মার্ডকের মুখের চারপাশটা কয়েকবার টেপ দিয়ে পেঁচিয়ে বাঁধা হয়েছে, আর ওর 4 পায়ে একসাথে বাঁধা হয়েছে দড়ি দিয়ে। ল্যাসিকে অবশ্য বড় হুমকি মনে করেনি হামলাকারীরা। একটা দড়ি দিয়ে মার্ডকের পেছনের পায়ের সাথে বাঁধা হয়েছে ওকে। দড়িটা গিয়েছে ওর গলার কাছ দিয়ে। দড়িটা কেটে ল্যাসিকে তুলে নিলাম। মিয়াও। ঠিক আছে, ও লন্ড্রি ঘরে লুকিয়েছিল। দ্রুত একবার আমার নাক চেটে দিল ও। ওকে নিচে নামিয়ে রাখার সাথে সাথে আর্চির খোঁজে চলে গেল। এরপর সাবধানে মার্ডকের নাকের চারপাশ থেকে টেপ খুলতে লাগলাম। একেবারে শেষ প্যাচটা খোলার সময় বেচারার ব্যথা লাগবেই, যত আস্তেই খুলি না কেন। আস্তে আস্তে ব্যান্ডেজ খোলার মতো করে এটা খুলবো আমি, ঠিক আছে? টান দিয়ে খুলে ফেললাম বাকি টেপটুকু। গুঙিয়ে উঠল মার্ডক, তবে খুব দ্রুত নিজেকে সামলিয়ে নিয়ে আমার মুখ চেটে দিল একবার। ওর পায়ের বাঁধন খুলে ফেললাম এই ফাঁকে। সবার শেষে জর্জকে মুক্ত করলাম। 3:14 বাজছে এখন। বনিকে কোলে নিয়ে উপরে ওঠার সময় ইনগ্রিডের গলার আওয়াজ কানে আসলো। এটা একটা ক্রাইম সিন, কেউ কিছু ধরবেন না, আর খুব সাবধানে পা ফেলবেন। সব দিকে দেখি 4 ফুট তুষার জমে গেছে। আমি বাসায় যাব কিভাবে? মিনিস্টার রবার্টের স্বর শুনতে পেলাম। অল্প সময় পুলিশের লোকজন এসে পড়বে, ইনগ্রিড বলল। স্নো ব্লোয়ার ছাড়া এই অবস্থায় কোথাও যাওয়া অসম্ভব, বাবা বললেন। গত 30 বছরে এমন তুষারপাত হতে দেখিনি আমি। আমরা কোথায় যাব এখন? ইনগ্রিডের বাবা জিজ্ঞেস করলেন। বনিকে নিয়ে আমি সিঁড়ির মাথায় পৌঁছে গিয়েছি। আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন তিনি, সবাই আমার বাসায় আসতে পারে। একটু থেমে আবার বললেন, মনোপলি আছে ওখানে। অন্য সময় হলে হেসে ফেলতাম, কিন্তু এখন সে শক্তিটুকুও নেই। বনিকে দেয়ালের পাশে রাখা একটা চেয়ারে বসিয়ে দিলাম। সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে। এক হাতে পানির বোতল, আরেক হাতে এনার্জি বার। 24 ঘন্টা পর পানি আর ক্যালোরি পেয়ে একটু একটু করে স্বাভাবিক হয়ে উঠছে। ইচ্ছে করে গলা পরিষ্কার করলাম 2 বার। সবার মনোযোগ আমার দিকে ঘুরে গেল। বললাম, যেমনটা ইনগ্রিড বলল, এটা একটা ক্রাইম সিন, এখানে থাকা চলবে না আমাদের, আর তুষারঝড়ের কারণে বেশি দূরে কোথাও যাওয়াও যাবে না। এটুকু বলে বনির দিকে ইঙ্গিত করে দেখালাম। মিস বনি প্রস্তাব দিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত তার বাসায় গিয়ে থাকতে পারি আমরা। ইনগ্রিডের দিকে তাকালাম। মাথা নেড়ে সায় দিল ও। বাবার দিকে ঘুরে বললাম, অবশিষ্ট যা লাজানিয়া আছে একটা বক্সে নিয়ে নিন, সাথে অন্য খাবার যা আছে সেগুলোও প্যাক করে ফেলুন। কে জানে কতদিন লাগবে এই ঝামেলা মিটতে।
মাথা নেড়ে কাজে লেগে পড়লেন তিনি। সবার দিকে তাকিয়ে বললাম, বনির বাসা উল্টো পাশের রাস্তাটাতেই। জর্জ, আমি আর ডন গিয়ে বরফ পরিষ্কারের চেষ্টা করি আগে। আরেকটা কথা, বললাম, বনির বাসাতে মনোপলি খেলার সুযোগও পাওয়া যাবে। 3:26 ভেতরে সবাই বনির বাসায় এসে পড়ল। আমি আবার বরফ মারিয়ে বাবার বাসায় ফেরত গেলাম। এখনও তুষারপাত কমেনি। ইনগ্রিড, ডাক দিলাম। এই তো আমি। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে জবাব দিল ও। বিয়ের পোশাক পাল্টে জিন্স আর একটা সোয়েটার পরেছে ও। আমার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, বাথরুমে যে এত শান্তির জায়গা সেটা আগে কখনো বুঝিনি। জানি আমি। এই বলে জড়িয়ে ধরলাম ওকে। দীর্ঘ সময় একে অপরকে ছাড়লাম না। এরপর বললাম, ভেবেছিলাম তোমাকে আর দেখতে পাবো না। আবার আমার কাঁধে মুখ গুজে দিল ও। বন্দি থাকা অবস্থায় এই সাহস জুগিয়েছে সবাইকে, আশ্বাস দিয়েছে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন আর চোখের পানি ধরে রাখতে পারলো না। সময়ের ব্যাপারে কোনো ধারণাই ছিল না ওখানে। একবার নাক টেনে বলল ও, আমার মনে হচ্ছিল রাত 3টা অনেক আগেই পার হয়ে গিয়েছে, আর তোমাকে হয়তো ওরা। থেমে গেল ও। চোখের পানি মুছে দিলাম হাত দিয়ে। এরপর বলল, অবশেষে তোমার পায়ের আওয়াজ পাই আমরা। আর 2 মিনিট জড়িয়ে ধরে রাখলাম ওকে। এরপর আমাদের দৃষ্টি গেল মেঝেতে পড়ে থাকা মার্শালের মৃতদেহের দিকে। বেচারা লিন্ডা, আস্তে আস্তে বলল ও। ওকে ফোন করতে হবে আমারই। বিলির মাকেও জানাতে হবে। পকেট থেকে ফোন বের করে ও বুঝতে পারলো ওটা আমার। ওদের নম্বর নেই এটাতে। রেডের দিকে তাকালাম। আমি জানি না ওর কোনো পরিবার আছে কিনা। ঝাপসা হয়ে আসতে শুরু করলো আমার দৃষ্টি। একটা দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করলাম, কি হয়েছিল? লম্বা করে একবার শ্বাস নিল ইনগ্রিড। এরপর বলল, তোমাকে শুয়ে দিয়ে নিচে নেমে আসি আমি। বাইরের তুষারপাতের কারণে কারো যাওয়ার তাড়াহুড়া ছিল না, নাচতেই থাকি আমরা। সুলিভানও? আমি তো ভেবেছিলাম তিনি হয়তো ঠিক 4টার সময় চলে যাবেন। হ্যাঁ, আমিও তাই ভেবেছিলাম, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল অন্যদের মতো তিনিও উপভোগ করছেন সবকিছু। মার্শালের সাথে বেশ খানিকটা সময় কোনায় বসে আলাপ করছিলেন, 2টা গানে সবার সাথে নেচেছেনও। রেড যে তাকে তাড়া দেয়নি এটা শুনে অবাক হচ্ছি। অতটা চিন্তা করছিলেন না তারা। রেঞ্জ রোভারটা ছিল তো সাথে। তাছাড়া রেড কিছুক্ষণ পর পর জানালা দিয়ে বাইরে নজর রাখছিল। রাস্তার পাশে এখনো রেঞ্জ রোভারটা আছে নাকি? ওটা ট্র্যাক করা যায়? না পারার সম্ভাবনাই বেশি। প্রেসিডেন্ট সবার চোখ ফাঁকি দিয়ে এসেছিলেন এখানে। নিশ্চয়ই গাড়িটা অন্য কোনোভাবে জোগাড় করা হয়েছিল। আরেকবার লম্বা করে শ্বাস নিয়ে বলা শুরু করলো ইনগ্রিড। 4:30টার দিকে মেগান অনেক আগের একটা গান ছাড়লে 3 বান্ধবী মিলে নাচা শুরু করি আমরা। সবাই হাসছিল আর উপভোগ করছিল দৃশ্যটা। একসময় হঠাৎ দরজা খুলে যায়। 3জন লোক চিল্লাতে চিল্লাতে ভেতরে ঢোকে। সন্ত্রাসী? হ্যাঁ, কালো শার্ট প্যান্ট পরনে, মাথায় কালো রঙের হুডি। শুধু চোখ ছাড়া আর কিছু দেখা যাচ্ছিল না ওদের। একজনের বোধহয় দাঁড়িয়েও ছিল। প্রতিদিন হয়তো 1 ঘন্টা জেগে থাকি আমি। খুব বেশি খবরও দেখি না, কিন্তু বর্ণনা শুনে এটুকু বুঝতে পারলাম কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত ছিল হয়তো লোকগুলো। নেতা জাতীয় লোকটা আরবিতে সবাইকে নির্দেশ দিতে শুরু করে আর মেঝেতে শুয়ে পড়ার ইঙ্গিত করে। ইনগ্রিড বলতে লাগলো, মার্শাল আর রেড তাদের কথা শুনতে অস্বীকৃতি জানায়। মার্শাল একজনের দিকে তেড়ে যেতে নেয়। রেড ওকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু দেরি হয়ে যায় ততক্ষণে। মার্শালের বুকে 2বার গুলি করে ওরা, এরপর রেডকেও। সাইলেন্সার লাগানো ছিল, প্রতিবেশীরাও নিশ্চয়ই কিছু শুনতে পায়নি। এরপর সবার মুখে ডাক টেপ পেঁচায় আর হাত পা বেঁধে ফেলে ওরা। ফোন, ঘড়ি এসব কেড়ে নেয় আগেই, এমনকি ভিডিও ক্যামেরাটাও নিয়ে গেছে। এরপর সবাইকে বয়লার ঘরে নিয়ে আটকে ফেলে। ওর হাতের দিকে তাকালাম। 4 ক্যারেটের যে হীরের আংটিটা দিয়েছিলাম ওকে, সেটা নিশ্চয়ই হারিয়ে গেছে গোলমালের সময়। ওখানটা খালি এখন। মাথা নেড়ে ভাবনাটা দূর করে জিজ্ঞেস করলাম, বিলি আর সুলিভান নিচে আসেনি? না। বিলি আর ইনগ্রিডের মধ্যে সম্পর্কটা গত 1.5 বছরে বেশ ঘনিষ্ঠ হয়েছে। ওর ছোট ভাইয়ের মতো ছেলেটা। প্রতি সপ্তাহে একবার হলেও আমাকে বিলি কার সাথে প্রেম করছে সেটা জানাতো ও। পাকা খেলোয়াড় বিলি। এরই মধ্যে আলেকজান্দ্রিয়া পুলিশ ডিপার্টমেন্টের সব মহিলা অফিসারের সাথে একবার করে ডেট করা হয়ে গিয়েছে ওর। বিলি থাকলে এখন ইনগ্রিডকে সামলাতে পারতো আমার অবর্তমানে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, ঝড়ের কারণে কেউ খোঁজও করেনি তোমাদের? মাথা নেড়ে সায় জানালো ও। বলল, ইসাবেল আর জর্জ বাসায় একজন বেবিসিটার রেখে এসেছে, কিন্তু সেও নিশ্চয়ই ভেবেছে ঝড়ে আটকা পড়ে গেছে ওরা। অন্যদের কারো পরিবার কিংবা বন্ধুবান্ধব যোগাযোগ করার চেষ্টা করলেও একই কথাই ভাববে। অন্তত এরকম বিপদের কথা কারো মাথাতেই আসার কথা না। কাউকে নিশ্চয়ই খোঁজাও শুরু হয়নি এখনো। সুলিভান বাদে। চুপচাপ কম্বলের নিচে ফেরত চলে যাওয়া সম্ভব হয়নি তার পক্ষে।
পরদিন ঘুম থেকে উঠে তাকে না পেয়ে ফার্স্ট লেডির মাথায় বাজ পড়ার কথা। ঠিক, ইনগ্রিড বলল, সুলিভান বাদে। ইনগ্রিড ওর পকেট থেকে আমার স্যামসাং গ্যালাক্সিটা বের করে প্রধান শিরোনাম দেখালো, প্রেসিডেন্ট সুলিভান নিখোঁজ। প্রধান শিরোনামের নিচে আরেকটা শিরোনাম, তুষার ঝড়ে আক্রান্ত ওয়াশিংটন। অবিশ্বাসে মাথা দোলালাম আমি। এরপর বললাম, এখানকার খবর জানার পর শিরোনাম হবে, প্রেসিডেন্ট সুলিভান সন্ত্রাসীদের হাতে বন্দী। চিন্তা করতে পারছো কি হবে ফলাফল? ইতিহাসে সর্বকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোনাম হতে যাচ্ছে এটা। আর্মির লোকজন আসতে আর কতক্ষণ? জিজ্ঞেস করলাম। 3:40 মতো বাজছে এখন। FBI এর লোককে ফোন দিয়েছি আমি, যা করার তারাই করবে। পরিস্থিতি কতটা জটিল হয়ে উঠতে পারে সেটা বোঝানোর চেষ্টা করলো ও। আমলাতান্ত্রিক পরিস্থিতি বলাই বাহুল্য। বাবার বাসা অ্যানাডেলে, ফেয়ারফ্যাক্স পুলিশ ডিপার্টমেন্টের আওতাধীন এখানটা। তাই প্রথমেই তাদের খবর দেওয়া উচিত, আর জোড়া খুনের কেসটা আনুষ্ঠানিকভাবে তাদেরই পরিচালনা করার কথা। কিন্তু এখানে যেহেতু অপহরণ করা হয়েছে, তাও আবার প্রেসিডেন্টকে, FBI সবকিছুর নেতৃত্ব দেবে। আর যেহেতু জঙ্গি সংগঠনের সম্পৃক্ততার সম্ভাবনা আছে, সেহেতু CIA, হোমল্যান্ড সিকিউরিটিও জড়িয়ে পড়বে এর সাথে। সাথে রেডের সিক্রেট সার্ভিস তো আছেই। আমার এখনো বিশ্বাসই হচ্ছে না এখানে এখনো পৌঁছায়নি কেউ, বিড়বিড় করলো ইনগ্রিড। ফালতু ঝড়। 3:50 সময় বনির বাসাতে ফিরলাম আমি। 5টা স্নো ব্লোয়ার এসেছে বাবার বাসার বাইরে। রাস্তার বরফ পরিষ্কার করতে ব্যস্ত এখন ওগুলো। সামনের ঘন্টাগুলোতে নরক গুলজার বয়ে যাবে এখানটাতে। ভেবেছিলাম এখানটাতে সবাই ঝিমাচ্ছে, কিন্তু সবাইকে দেখলাম উত্তেজিত স্বরে কথা বলছে যা ঘটে গেছে তা নিয়ে। কিন্তু ক্লান্ত এটা বোঝা যাচ্ছে। কয়েকজন এরই মধ্যে বিছানায় উঠে পড়েছে। মনোপলি খেলার মতো অবস্থা নেই কারো। ইনগ্রিডের বাবা হাতে হুইস্কির গ্লাস নিয়ে লিভিং রুমে বসে আছেন, তার স্ত্রী কাউচে গভীর ঘুমে। ইনগ্রিডের খবর জানতে চাইলে বললাম, বেশ সামলে নিয়েছে ও, এখন তৈরি হচ্ছে সামনের কর্মযজ্ঞের জন্য। আগামী 48 ঘন্টায় ঘুমাতে পারবে বলে মনে হয় না। গম্ভীর ভঙ্গিতে মাথা দোলালেন তিনি। অন্য সবার মতো তার অনুভূতিও ভোঁতা হয়ে গিয়েছে গত 24 ঘন্টার অমানসিক ধকলের পর। ইসাবেল আর বনি রান্নাঘরে বাসন ধুচ্ছে। দুজনকেই একবার করে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলাম এখন কেমন লাগছে তাদের। ইসাবেল তার বোনের সাথে যোগাযোগ করতে পেরেছে, সেই নজর রাখছে ওর বাচ্চাদের, তাই কিছুটা শান্ত ও এখন। বনের অবস্থা ভালো মনে হচ্ছে না দেখে। বোধহয় এখনো শকে আছে সে। 3 সপ্তাহ পর ঘোর ভেঙে জেগে উঠে বুঝতে পারবেন পরিস্থিতির ভয়াবহতা। আমাকে বসতে বললেন তিনি, খাবার সাজিয়ে দেবেন নিজেই। জর্জ, মিনিস্টার রবার্ট আর বাবার সাথে রান্নাঘরের টেবিলটায় বসলাম আমি। প্রত্যেকের সামনেই খালি প্লেট, খাবার শেষ এর মধ্যে। আপনাদের কি খবর? জিজ্ঞেস করলাম। এখনো বিশ্বাস হচ্ছে না আমার, মিনিস্টার রবার্ট বললেন। কবজি ঘষছেন এখনো, ওখানটাতেই বাঁধা হয়েছিল দড়ি দিয়ে। সেটাই স্বাভাবিক, বাবা বললেন। ছেলের বিয়েতে সন্ত্রাসীদের হামলা আর প্রেসিডেন্টকে অপহরণ করে নিয়ে যাওয়া, ভাবা যায় না। হ্যাঁ, জর্জও সায় জানালো। বনি আর ইসাবেল আমার সামনে খাবার নামিয়ে রাখলো। লাজানিয়ার বড় দুটো টুকরো, একটা বড় মগ ভর্তি দুধ, কয়েকটা ওরিও বিস্কুট, একটা আপেল আর একটা গোলাপি ধরনের জুস। লাজানিয়া মুখে দিয়ে দুধের গ্লাসে একটা চুমুক দিলাম। ওইটুকু গিলে ফেলে জিজ্ঞেস করলাম, মাস্তানগুলো কোথায়? বাবা জবাব দিলেন, নিচে, চেস্টার আর গ্রেচেনের সাথে খেলছে। চেস্টার? গ্রেচেন? চেস্টার আর গ্রেচেনের কথা মনে আছে তোমার? বাবা জিজ্ঞেস করলেন। বনের কুকুর দুটো। চোয়াল ঝুলে গেল আমার। চেস্টার আর গ্রেচেন বেঁচে আছে এখনো? চেস্টার আর গ্রেচেন ইয়ার্কি জাতের ছোট দুটো কুকুর। আমার দেখভাল করার সময় মাঝে মাঝে ওদের নিয়ে আসতো বনি। চেস্টারের সাথে ফ্রিসবি খেলার চেষ্টা করতাম আমি, কিন্তু সেদিকে কখনোই আগ্রহ ছিল না ওর। আমার পা ধরে বসে থাকতো পুরোটা সময়। আর গ্রেচেন সবসময় বনির পায়ে পায়ে ঘুরতো, আমার কাছে খুব একটা আসতো না। এটা কিভাবে সম্ভব? সম্ভব, মাথা নেড়ে বললেন বাবা। চেস্টারের বয়স 16 বছর আর গ্রেচেনের সামনে 19 হবে। 19? কুকুরদের হিসেবে এটা কত বছর? দ্রুত হিসেব করে ফেললাম। গ্রেচেনের বয়স 133 বছর। আমার তো বিশ্বাসই হচ্ছে না, বললাম। জবাবে শুধু কাঁধ নাচালেন বাবা। মানে ওরা কি এখনো চলাফেরা করতে পারে? আহ, এই বলে মাথা নাড়লেন তিনি। এটার মানে কি? তিনি বললেন আমাকে নিজের চোখে দেখতে হবে সেটা। এরপর হেলান দিয়ে বসলেন চেয়ারে। দেখলাম ভ্রু জোড়া কুঁচকে আছে তার। বাবার পিঠের ব্যথাটার কথা একবারও মাথায় আসেনি আমার। কয়েক বছর আগে সিঁড়িতে পড়ে গিয়েছিলেন তিনি, আমাকে নিয়ে 3তলা ওঠার সময়। এরপর থেকে আর স্বাভাবিক হতে পারেননি। বয়লার ঘরে ওরকম বেকায়দা ভঙ্গিতে আটকে থাকার পর হাঁটতে যে পারছেন, এটাই অনেক।
আপনার ওষুধগুলো নিয়ে আসা উচিত ছিল আমার। তাকে বললাম আমি নিজে গিয়েই নিয়ে আসবো একটু পরে। তাড়াতাড়ি যাওয়া উচিত আপনার, কিছুক্ষণের মধ্যেই এফবিআই লোকজন এসে যাবে, তখন মনে হয় না আপনাকে কিছু নড়তে দেবে ওরা। মাথা দোলালেন তিনি। কিন্তু আমি জানি আগামী 6 মিনিট এখানেই বসে থাকবেন তিনি, আমার না ঘুমানো পর্যন্ত। জর্জ ওগুলো নিয়ে আসার প্রস্তাব দিলে বাবা তাকে বলে দিলেন কোথায় খুঁজতে হবে। বাসাটার ব্যাপারে কি করবেন আপনি, জিজ্ঞেস করলাম। সেটা নিয়ে এখনো ভাবিনি আমি। আপনার কি মনে হয় লিভিং রুমে দুজনকে খুন করা হয়েছে এটা জানার পরেও ঘুমাতে পারবেন সেখানে? বাড়ির দাম বেড়ে যাবে নিঃসন্দেহে, মিনিস্টার রবার্ট বললেন। আমার মনে হয় না, পাল্টা বললাম আমি। এমন লোক বেশি পাওয়া যাবে না যারা কেউ খুন হয়েছে এমন বাসা কিনতে আগ্রহী হবে। অবশ্যই না, রবার্ট বললেন, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট অপহৃত হয়েছেন, এমন বাসা কোথায় পাওয়া যাবে? কারি কারি টাকা খরচ করতে রাজি হবে লোকজন। মাথা নাড়লাম। ঠিকই বলেছেন তিনি। পরের 2 মিনিটে সামনের খাবারটুকু শেষ করে ফেললাম। এরপর বললাম, ঘুমানোর জায়গা খোঁজা উচিত আমার। বেসমেন্টে তোমার জন্য একটা কাউচ গুছিয়ে রেখেছে বনি, বাবা বললেন। ধন্যবাদ বনি, বললাম। হাত নেড়ে উড়িয়ে দিলেন তিনি ব্যাপারটা। আমি উঠে দাঁড়ালে আমার সাথে সাথে বাবাও উঠে দাঁড়ালেন। তাকে একবার আলিঙ্গন করে বললাম, আপনাকে বিয়ের এত ধকল সহ্যের জন্য ধন্যবাদ দেবার সুযোগ পাইনি। কোনো সমস্যা ছাড়াই হয়েছে সব কিছু, বললেন তিনি, শেষের ব্যাপারটুকু ছাড়া। বনির বেসমেন্টের অবস্থা বাবার মতো আগোছালো না। ওনার স্বামী মারা গেছেন 10 বছর আগে। একজন কন্ট্রাক্টর ছিলেন তিনি, নিজেই ঠিকঠাক করেছিলেন নিচের সব কিছু। একটা সোফা সেট, টিভি আর বিলিয়ার্ড টেবিল আছে এখানে। পাশেই কাউচটা, বেশ কয়েকটা বালিশ রাখা ওটায়। মার্ডক, ল্যাসি আর আর্চি বিলিয়ার্ড টেবিলটাকে ঘিরে দাঁড়িয়ে আছে, চোখ ওটার নিচের জায়গাটায়। তিনজনই তাদের পরনের স্যুটগুলো খুলে ফেলেছে। আমিও নিচু হয়ে তাকালাম ওদের মনোযোগের জায়গাটায়। একটা প্রাণী শুয়ে আছে ওখানে। বেশ কিছুক্ষণ পর বুঝতে পারলাম ওটা একটা কুকুর। বেচারা চেস্টার, ওর শরীরের অর্ধেক লোম ঝরেই গিয়েছে, চোখগুলো বের হয়ে এসেছে কোটর থেকে, এক কান নেই, জিভ পা বের হয়ে আছে মুখের একপাশে। দেখলাম হাঁটছেও। বিলিয়ার্ড টেবিলটার একটা পায়ের সাথে ধাক্কা লেগে উল্টে ঘুরে যায়, আবার ধাক্কা লেগে সোজা হয়। খারাপ লাগলো ওর জন্য। তোরা ওর দিকে তাকিয়ে আছিস কেন এভাবে, জিজ্ঞেস করলাম। মিও। তোরা একটা খেলা খেলছিস? তা কি খেলছিস শুনি? মিও। চোর পুলিশ? মিও। চেস্টার হচ্ছে পুলিশ? মিও। তোদের ধরতে পারছে না ও? কেন যে পারছে না? আমার মনে হয় ওর কিছু না দেখতে পাওয়া, না শুনতে পাওয়ার সাথে সম্পর্ক আছে ব্যাপারটার। মিও। মোটেও ওর নিজের বুদ্ধি না এটা। ওর দিকে তাকিয়ে বললাম, ওর সাথে উল্টাপাল্টা কিছু করবি না তোরা, এখানে আমরা মেহমান। মারডক ডেকে উঠলো একবার। জানি আমি তুই সবার সাথেই ভালো ব্যবহার করিস। ওর কান চুলকে দিলাম একবার। এতক্ষণে খেয়াল করলাম বেচারার নাকের কাছটা লাল হয়ে আছে। তোর নাকের জন্য দুঃখিত, এই বলে সেখানে একটা চুমু দিলাম। খুশিতে লেজ নাড়তে লাগলো ও। ঠিক আছে, গ্রেচেন কোথায়, জিজ্ঞেস করলাম। ল্যাসি আমাকে ঘরের পেছন দিকে নিয়ে গেল। দুটো বিছানা পাতা ওখানে, একটাতে শুয়ে আছে গ্রেচেন। চেস্টারের মতনই অবস্থা ওর। একমাত্র পার্থক্য হচ্ছে একটা ডায়পার পরিয়ে রাখা হয়েছে ওকে। মিও। না, তোর ওসব পড়তে হবে না। মিও। নিজের পেটের ওপর নিয়ন্ত্রণ নেই বেচারার, কিন্তু তুই একটা অলসের ধাড়ি ছাড়া আর কিছুই না। মিও। না, বলেছি না একবার। ওকে সাবধান করে দিলাম যাতে গ্রেচেনের 20 ফিটের মধ্যে না যায়। কথা দিতে বললাম, দিল ও। প্রেসিডেন্ট এখানে কি করছিলেন? এফবিআই নির্বাহী পরিচালক জিজ্ঞেস করলেন। সেটার উত্তর চাই আমার। সকাল 9টার মতো বাজছে এখন। প্রায় 40 ঘন্টা ধরে জেগে আছি ইনগ্রিড, কিন্তু তেমন সমস্যা হচ্ছে না। গত কয়েক ঘন্টা বনির বাসায় শার্লট আর নিজের বোনকে সান্ত্বনা দিতে হয়েছে ওকে। দুজনেই ভেঙে পড়েছে। ইনগ্রিড তাদের বোঝানোর চেষ্টা করছিল যে একটা ভয়ঙ্কর ঘটনার প্রত্যক্ষদর্শী ওরা, আর এফবিআই কিছুক্ষণের মাঝে জিজ্ঞাসাবাদ করা শুরু করবে। এছাড়া বিলির মাকে ফোন করে দুঃসংবাদটাও দিতে হয়েছে ওকে। কথা দিয়েছে যে করেই হোক খুঁজে বের করবে বিলিকে। এরপর সেই ফোন কলটা, যেটার জন্য ভয়ে ভয়ে অপেক্ষা করছিল ও, মার্শালের স্ত্রী লিন্ডার কাছে। প্রচণ্ড মানসিক চাপের মধ্যে কোনো রকমে কাজটা শেষ করেছে সে। অপরাধবোধে ভুগছিল গোটা সময়। খবরটা শোনা মাত্র ভেঙে পড়েছে লিন্ডা। তখনই ঘটনাস্থলে আসবে বলেছিল সে, কিন্তু শেষ পর্যন্ত এই তুষারপাতের কারণে আসতে পারেনি। এই মুহূর্তে এফবিআই এর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির সাথে কথা বলছে ও। লোকটা ওর চেয়ে প্রায় 2 ইঞ্চি খাটো। আমার স্বামী প্রেসিডেন্ট সুলিভানের বন্ধু। স্বামী শব্দটা কেমন যেন শোনালো ওর মুখে। এই প্রথম এমন কিছু বলল ও।
অবাক হয়ে খেয়াল করলো, বলতে ভালো লাগছে সেটা শুনতে। বন্ধু? তিনি বললেন। চেহারা লাল হয়ে গিয়েছে। আমিও প্রেসিডেন্ট সাহেবের বন্ধু। আমার ছেলের জন্মদিনের অনুষ্ঠানে তো আসেননি তিনি। ইংরিডের সন্দেহ আছে এফবিআই নির্বাহী পরিচালক জোনাথন বেক আর প্রেসিডেন্ট আসলেও বন্ধু কিনা, কারণ সুলিভান একবার তেলবাজ আর মতলববাজ অভিহিত করেছিলেন লোকটাকে। রেড আর প্রেসিডেন্ট সুলিভানকে দেখে আমরাও অবাক হয়ে গিয়েছিলাম, ইংরিড বলল। তাই হবার কথা, বেক বললেন উত্তরে। এফবিআই এর একটা ভ্রাম্যমাণ কমান্ড সেন্টারে ওরা এখন। বড় এই কার্গো ভ্যানটার ওয়াশিংটন থেকে মাত্র 12 মাইল দূরে এখানে আসতে প্রায় 4 ঘন্টা সময় লেগে যায়। 3টা স্নো প্লেয়ার সামনে বরফ সরাতে সরাতে আসছিল। ওর শ্বশুরের বাসার সামনে বেশ কয়েকটা স্নো ব্লোয়ার গত রাত থেকে অনবরত বরফ পরিষ্কার করে চলেছে। আশেপাশে 50 মাইলের মধ্যে একমাত্র এখানকার রাস্তাগুলো চলাচলের উপযোগী। তুষারপাত অবশেষে 1 ঘন্টা আগে বন্ধ হয়েছে। যেখানে আবহাওয়াবিদরা ধারণা করছিল যে মাত্র কয়েক ইঞ্চি তুষার জমবে, সেখানে এখন গড়ে 3 ফুট করে তুষার জমে আছে সব জায়গায়। ওয়াশিংটন ডিসি সহ আশেপাশের বেশ কয়েকটা রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ডিসির মেয়রের মতে সবকিছু স্বাভাবিক হতে 1 সপ্তাহের মতো সময় লাগবে। আর প্রেসিডেন্ট কিভাবে সবার চোখকে ফাঁকি দিয়ে হোয়াইট হাউস থেকে বের হলেন? কিছুক্ষণ পর জিজ্ঞেস করলেন বেক। সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই, ইনগ্রিড জবাব দিল। তবে এর আগে বেশ কয়েকবার এমনটা হয়েছে। সে ব্যাখ্যা করে বলল, আগে আরও 3-4 বার এভাবে হেনরির বাসায় উপস্থিত হয়েছেন তারা, সবার নাকের ডগা দিয়ে। আপনি সিক্রেট সার্ভিসের ওদের সাথে কথা বলছেন না কেন? সেটা তো আমার মাথায় আসেনি আগে, মুখ বাঁকালেন বেক। এরপর একটা লম্বা শ্বাস নিয়ে বললেন, সিক্রেট সার্ভিসের লোকজন গতকাল সকাল 9টা থেকে খুঁজছে তাকে। একটা মিটিংয়ে তিনি উপস্থিত হননি দেখে আমাদের খবর দেয়া হয়। আর প্রেসিডেন্টের উধাও হয়ে যাওয়া নিয়ে তারা কোনো সূত্রই খুঁজে পাচ্ছিলেন না। প্রায় 20 ঘন্টা পর ইনগ্রিডের ফোনে তোলপাড় শুরু হয়ে যায়। এফবিআই এতক্ষণ কি করেছে আমাকে বলতে পারবেন? অনিচ্ছা সত্ত্বেও পরের 10 মিনিটে বেক ব্যাখ্যা করলেন প্রেসিডেন্টের নিখোঁজ হবার খবর পাবার পর থেকে তারা কি করেছেন। আমেরিকার সব এফবিআই এজেন্ট এখন এই কেসে নিয়োজিত, সাথে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 20,000 কর্মী। আশেপাশের 100 মাইলের মধ্যে সব আন্তঃরাজ্য বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। আমেরিকার সকল বিমানবন্দর সর্বোচ্চ নজরদারিতে আছে, আর সব প্যাসেঞ্জারদের বলা হচ্ছে তারা যেন যাত্রার ন্যূনতম 5 ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছান। প্রতিটা হাইওয়েতে একটু পরপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে। সব বর্ডারে কড়া পাহারা দিচ্ছে সেনাবাহিনীর লোকজন। প্রেসিডেন্টকে অপহরণ করা এক কথা, আর তাকে নিয়ে দেশ থেকে বের হয়ে যাওয়া আরেক কথা। সকাল 6টার মধ্যে 3 অজ্ঞাতনামা আরবে নামে গ্রেফতার আদেশ জারি করা হয়েছে। প্রায় 500 জনকে গ্রেফতার করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এই সময় ভ্যানের দরজা খুলে একজন ভদ্রলোক এবং ভদ্রমহিলা ভেতরে প্রবেশ করলেন। লোকটার পরনে কালো রঙের স্যুট আর মহিলার পরনে জিন্স এবং হুডি। অবশেষে, বললেন বেক। একটু দেরি হয়ে গেল, মহিলা জবাব দিলেন। তার বয়স 30-এর ঘরে হবে। তিনি দেখতে খানিকটা অলিভিয়া পোপের মতো, ইনগ্রিডের পছন্দের এক সিনেমার নায়িকা। আমার বোধ হয় গাড়ি পাল্টানোর সময় এসে গেছে। নিজের পরিচয় দিলেন মহিলা, তাশা রিভস, আর লোকটার নাম গ্রেগ কুপার। ইনগ্রিড তাদের কাউকে আগে কখনো দেখেনি, কিন্তু নাম শুনেছে অনেকবার। কুপার এফবিআই ডিসি অফিসের ফিল্ড শাখার প্রধান, আর তাশা বাল্টিমোরে অবস্থিত ভায়োলেন্ট ক্রাইম ইউনিটের দায়িত্বে আছেন। ক্রাইম সিনে কেউ গিয়েছে এখন পর্যন্ত? দাড়িতে হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করলেন কুপার। চুলের মতো দাড়িও বাদামি তার। তাকে দেখে ইনগ্রিডের ক্যালের কথা মনে পড়ে গেল। ক্যাল ছিল ওর আগের পার্টনার। 1.5 বছর আগে রেডের গুলিতে মৃত্যু হয় তার। রেডের কথা মনে হলো ওর। মেঝেতে পড়ে আছে, বুকে 2টো গুলির ছিদ্র। এরপর বিলির কথা ভাবতে লাগলো ও। কোথায় ছেলেটা? এখনো বেঁচে আছে? এখনো ভেতরে যায়নি কেউ, বেক বললেন। খুব সাবধানে সবকিছু করতে হবে। আমি চাই না কেউ বোকার মতো কোনো আলামত নষ্ট করুক। একটা বিয়ের অনুষ্ঠান ছিল এখানে গত রাতে। সেজন্য দুঃখিত, ব্যঙ্গাত্মক স্বরে বলল ইনগ্রিড। রিভসের মুখ উজ্জ্বল হয়ে উঠল এতে। অভিনন্দন, বললেন তিনি। স্বভাবতই ইনগ্রিডের বাম হাতের দিকে তাকালেন। এরপর, আংটিটা নিয়ে গেছে ওরা, হাত দেখিয়ে বলল ইনগ্রিড। কর্তব্যের দল, অসন্তোষের সাথে মাথা নাড়িয়ে বললেন রিভস। তোমাদের কথা যদি শেষ হয়ে থাকে, বেক বলে উঠলেন, আমাদের একটা জোড়া খুন আর প্রেসিডেন্টের অপহরণের কেসের মীমাংসা করতে হবে। আর বিলি, মাথা দোলালো ইনগ্রিড। বিলি? বিলি টোরেল্লি, আলেকজান্দ্রিয়া হোমিসাইড ডিপার্টমেন্টে আমার পার্টনার। বেক নাক দিয়ে এমন একটা শব্দ করলেন যেন বিলির ব্যাপারটার কোনো গুরুত্বই নেই। ইনগ্রিডের ইচ্ছে হলো তার 2 পায়ের মাঝ বরাবর একটা লাথি কষানোর, কিন্তু খুব কষ্টে নিজেকে সামলালো।
রাস্তাগুলো পরিষ্কার করার ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? কুপার জিজ্ঞেস করলেন। হতাশ ভঙ্গিতে মাথা নাড়লেন বেক। আশেপাশে 200 মাইলের মধ্যে যতগুলো স্নো ব্লোয়ার আছে সবগুলো একযোগে কাজ করছে। প্রাইভেট কোম্পানিগুলোকেও ভাড়া করা হয়েছে, কিন্তু সময় লাগবে এতে। গণমাধ্যম এখনো জানে না কিছু ওরা, বেক জবাব দিলেন। কিন্তু 1 ঘন্টার মধ্যে একটা প্রেস কনফারেন্সে যেতে হবে আমাকে। জনগণের সাহায্য দরকার আমাদের এই কেসে। কোনোভাবেই ওদের সুলিভানকে নিয়ে দেশের বাইরে যেতে দেয়া যাবে না। হয়তো এরই মধ্যে চলে গেছে ওরা, কুপার বললেন। ইনগ্রিডের ধারণা গতকাল সকাল থেকেই তিনি প্রেসিডেন্টের নিখোঁজ হবার ঘটনা তদন্ত করছেন। প্রায় 30 ঘন্টা হতে চলল তাকে অপহরণ করা হয়েছে। এতক্ষণে হয়তো মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে। মধ্যপ্রাচ্য? ইনগ্রিড জিজ্ঞেস করলো। কেউ কি দায় স্বীকার করেছে নাকি এখন পর্যন্ত? অনেকগুলো সংগঠন থাকতে পারে এই ঘটনার পেছনে। এখনই কোনো উপসংহারে পৌঁছানো ঠিক হবে না, কুপার বলল। এখনো কিছু জানা যায়নি, বললেন বেক। তবে আমরা নজর রাখছি বিভিন্ন ওয়েবসাইটে। এনএসএ কিছু পেয়েছে? কুপার জিজ্ঞেস করলেন। গত 72 ঘন্টা যাবত তাদের অর্ধেকের বেশি কর্মী লেগে আছে এই কাজে, কিন্তু কিছুই জানা সম্ভব হয়নি। তার মানে আমরা কিছুই জানি না কারা প্রেসিডেন্টকে অপহরণ করেছে আর তারা কিভাবে দেশের ভেতর ঢুকলো? রিভস জিজ্ঞেস করলেন। মাথা নেড়ে না করে দিলেন বেক। জানালেন যে সম্ভাব্য সবকিছুই করা হচ্ছে। সবাই কিছুক্ষণ চুপ করে থাকলো। এরপর বেক ইনগ্রিডকে বললেন, তুমি ওনাদের আরেকবার সবকিছু খুলে বলো। পরের 20 মিনিট ধরে ইনগ্রিড সবকিছু আবার ব্যাখ্যা করলো। তার বিয়ে, অপহরণকারীদের আক্রমণ, রেড আর ক্যাপ্টেন মার্শালের মৃত্যু, হেনরির তাদেরকে উদ্ধার করা, কিছুই বাদ দিল না। প্রতিটা ঘটনার সম্ভাব্য সময়কালও নিখুঁতভাবে বলার চেষ্টা করলো। অপহরণকারীদের চেহারার বর্ণনা অবশ্য দিতে পারল না। পা থেকে মাথা পর্যন্ত ঢাকা ছিল তাদের। অন্য কেউ হলে এতক্ষণে 1000টা প্রশ্ন করতো কথা বলার মাঝে, কিন্তু বেক, কুপার আর রিভসের কেউই তাকে একবারের জন্য থামালেন না। বাড়তি কিছু জিজ্ঞেস করার দরকারও নেই, কারণ ইনগ্রিড জানে যে তারা ঠিক কী শুনতে চাচ্ছেন। মোবাইল ফোনগুলো ট্র্যাক করার চেষ্টা করেছেন? কুপার জিজ্ঞেস করলেন। ইনগ্রিড আগেই বেককে বিয়ের অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত সবার নাম আর ফোন নাম্বার দিয়ে দিয়েছে। মাথা নেড়ে সায় জানালেন বেক। হ্যাঁ, সবগুলোকেই ট্র্যাক করার চেষ্টা করেছি, কিন্তু কেবল একটা সিগন্যাল পাওয়া গিয়েছিল। বাসার সামনের একটা গাড়ি থেকে আসছিল ওটা। মিনিস্টার রবার্টের গাড়ি। একমাত্র তিনি ফোন ভেতরে নিয়ে আসেননি, কারণ ছবি তোলার প্রয়োজন বোধ করেননি তিনি। অন্য ফোনগুলো নিশ্চয়ই বন্ধ করে দিয়েছে ওরা। একটা দীর্ঘশ্বাস ফেললেন কুপার। এরপর বললেন, তাহলে বাসার ভেতরটা একবার দেখা যাক নাকি? রিভস আর কুপার ভ্যানের দরজার দিকে যাওয়া শুরু করলে ইনগ্রিডও তাদের পিছু নিল। দাঁড়াও, বেক বললেন পেছন থেকে। ইনগ্রিডের সোয়েটার আঁকড়ে ধরেছেন তিনি। তুমি কোথায় যাচ্ছ? ইনগ্রিডের চোখ বড় বড় করে তার হাতের দিকে তাকালে সেটা সোয়েটার থেকে সরিয়ে নিলেন তিনি। এক পা পেছনে সরে গেলেন। আমি একজন হোমিসাইড ডিটেকটিভ, চিবিয়ে চিবিয়ে বলল ইনগ্রিড। আর ঘটনার সময় সেখানে ছিলাম আমি। আমার পার্টনারকে ধরে নিয়ে গিয়েছে ওরা, তাই আমিও যাব ভেতরে। না, হাসি মুখে বললেন বেক। তোমার যা যা করার ছিল করেছো। এখন না হয় হানিমুনে যাও কয়েকদিনের জন্য। লোকটার পায়ের মাঝখানে লাথি দেওয়ার ইচ্ছেটা আবার ফেরত আসলো ইনগ্রিডের। এবার আরও কষ্ট হচ্ছে নিজেকে সামলাতে। ঠিকই বলেছে ইনগ্রিড, কুপার ভ্যানের বাইরে থেকে জবাব দিলেন। ওকে দরকার হতে পারে আমাদের। ভ্রু কুচকে ফেললেন বেক। ইনগ্রিড এটা আগেও অনেকবার শুনেছে। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে এফবিআই এর সম্পর্ক বেশ খারাপ। এখন মনে হচ্ছে ব্যাপারটা সত্যি। তার চোখ থেকে দৃষ্টি সরালো না ইনগ্রিড। 2 সেকেন্ড, 3। ঠিক আছে, অবশেষে হাল ছেড়ে দেওয়ার ভঙ্গিতে বললেন তিনি। কিন্তু এখানকার পুলিশ ডিপার্টমেন্টকে যদি কিছু জানাও তুমি, তাহলে সেটা ভালো হবে না। 12 ঘন্টা পর এফবিআই হেডকোয়ার্টারে একটা কনফারেন্স টেবিলে বসে আছে ইনগ্রিড। হোয়াইট হাউস থেকে মাত্র 1 মাইল দূরে। এখানে আসার পথে একটা গাড়িও চোখে পড়েনি ওদের। স্নো ব্লোয়ারগুলো রাস্তার দুপাশে প্রায় 10 ফুট উঁচু বরফের দেয়াল সৃষ্টি করে রেখেছে ওগুলো চলাচলের উপযোগী করার জন্য। এর চেয়ে ভালো কিছু পাওয়া সম্ভব হয়নি আমার পক্ষে, একজন কম বয়সী এফবিআই অফিসার বলল, টেবিলে মাফিন, কেক আর কলা সাজিয়ে রাখতে রাখতে। ইনগ্রিড আর টাস্ক ফোর্সের অন্য সদস্যরা অবাক দৃষ্টিতে ওগুলোর দিকে তাকিয়ে আবার তরুণ অফিসারটার দিকে তাকালো। এগুলো কি? টিম ওয়েটস জিজ্ঞেস করলেন। পেটানো শরীর, ছোট করে ছাটা চুল, হোমল্যান্ড সিকিউরিটির একজন সদস্য তিনি। কিছুই খোলেনি, জবাব আসলো। একটাও দোকান, সুপারমার্কেট কিংবা রেস্টুরেন্ট খোলা নেই। এখন পর্যন্ত মাত্র 5% রাস্তাঘাট পরিষ্কার করা সম্ভব হয়েছে। কেউই বাসা থেকে বাইরে বের হতে পারছে না। হোয়াইট হাউসে কাউকে নিশ্চয়ই এসব ছাইপাশ খেতে হচ্ছে না। একটা শুকনো মাফিন তুলে নিয়ে বললেন ওয়েটস। গন্ধ শুকে সেটা আবার টেবিলের উপর রেখে দিলেন তিনি। সেখানে গিয়ে আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসছো না কেন?
হোয়াইট হাউসের মিটিং রুমে এই মুহূর্তে অবস্থান করছেন ভাইস প্রেসিডেন্ট, ডিফেন্স সেক্রেটারি, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, এফবিআই, সিআইএ এবং হোমল্যান্ড সিকিউরিটির মহাপরিচালকেরা। এছাড়াও সেনাবাহিনীর বড় বড় অফিসাররা তো আছেনই। এফবিআই এর নির্বাহী পরিচালক বেকেরও সেখানে থাকার কথা। ইনগ্রিড খুশি যে তাকে আর বেককে সহ্য করতে হচ্ছে না এখানে। গত 12 ঘন্টায় তার আচরণে অতিষ্ঠ হয়ে উঠেছিল ও। আমাকে যে হেলিকপ্টারে করে এখানে নিয়ে এসেছো তোমরা, ওয়েটস বললেন, সেটাতে করে যাও। তোতলাতে লাগলো তরুণ অফিসার। আমার মনে হয় না। বেককে বলো, কিছু না খেলে কাজ করা সম্ভব হবে না আমাদের পক্ষে। এখানকার অর্ধেক মানুষের পেটে সারাদিনে কিছু পড়েনি। সম্মতির জন্য একবার পুরো চোখ ঘোরালেন ওয়েটস। ইনগ্রিড, কুপার, রিভস আর ওয়েটস ছাড়াও আরও 3 জন উপস্থিত আছেন এখানে। ন্যাটালি ক্যামব্রিজ, এফবিআই এর ফরেন্সিক এক্সপার্ট, ডোনাল্ড রস, চিসাপিক বন্দর কর্তৃপক্ষের কর্মী, সুসান ওয়েলহেম, সিক্রেট সার্ভিসের প্রতিনিধি। 3 জন পুরুষ, 4 জন মহিলা। 20 বছর আগে হলে ঘরের 7 জনই যে পুরুষ হতো সে ব্যাপারে সন্দেহ নেই ইনগ্রিডের। এমনকি 10 বছর আগেও ভেতরে একজন মহিলার উপস্থিতি অনেক বড় কিছু বলে মনে হতো। অন্য কেউ খাওয়ার ব্যাপার নিয়ে ওয়েটসের মতো এতটা উত্তেজিত না। টেবিলের জিনিসগুলোর উপরেই ঝাঁপিয়ে পড়েছে তারা। গত 36 ঘন্টায় একটা এনার্জি বার ছাড়া কিছু পেটে পড়েনি ইনগ্রিডের। মাফিন আর কলা তুলে নিয়ে খাওয়া শুরু করলো সে। আমি জানতে চাই। কুপার কথা বলে উঠলে সবার দৃষ্টি তার দিকে ঘুরে গেল। লোকগুলো জানলো কিভাবে যে প্রেসিডেন্ট তখন ঠিক কোথায় থাকবেন? ইনগ্রিডের দিকে তাকালেন তিনি। মানে, তোমরাও তো এ ব্যাপারে নিশ্চিত ছিলে না তিনি আসবেন অনুষ্ঠানে, তাই না? মুখের মাফিনটুকু গিলে ফেলল ইনগ্রিড। বলল, 2 মাস আগে তাকে একটা কার্ড পাঠাই আমরা, কিন্তু সেটা জবাব আসেনি। আমার তো সন্দেহ ছিল তিনি সেটা আদৌ পেয়েছিলেন কিনা। কিন্তু তুমি তো বলেছিলে তোমার স্বামীর সাথে প্রায় ফোনে যোগাযোগ হতো প্রেসিডেন্টের। হ্যাঁ, সেটা হতো নিয়মিতই। এই সুপার বোলের 2 রাত আগেও তার সাথে কথা হয় ইনগ্রিড, কিন্তু বিয়ের অনুষ্ঠান প্রসঙ্গে কোনো কথা হয়নি। অন্য কোনো অতিথিও কি জানতো না তিনি আসছেন? এ নিয়ে কেউ ফেসবুক কিংবা টুইটারে পোস্ট দেয়নি? কুপার আর রিভস গত 12 ঘন্টার মধ্যে বিয়েতে উপস্থিত সবাইকে জিজ্ঞাসাবাদ করেছেন একবার করে। ইনগ্রিড জানে সবার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলো যাচাই করে দেখা হয়েছে, কিন্তু কেউই বিয়ের অনুষ্ঠান সম্পর্কে কোনো পোস্ট দেয়নি। প্রেসিডেন্টের ব্যাপার তো দূরের কথা। তবুও কুপারের বলার ভঙ্গিতে একটা দ্বিধাবোধ লক্ষ্য করলো ইনগ্রিড। মাথা নেড়ে না করে দিল ও। তুমি কি তোমার বাবা মা কিংবা বন্ধু বান্ধবকেও বলনি তোমার সাথে যোগাযোগ আছে প্রেসিডেন্টের? জিজ্ঞেস করলেন কুপার। লাল হয়ে গেল ইনগ্রিডের চেহারা। ওর বাবা মাকে বলেছে ও। মাকে এটাও জানিয়েছে হেনরিকে নিজের ব্যক্তিগত ফোন নাম্বার দিয়েছেন প্রেসিডেন্ট। সেটা শুনে চোয়াল ঝুলে গিয়েছে তো তার। হ্যাঁ, আমার বাবা মাকে বলেছি, আর কাউকে না। তোমার স্বামী? সে কতজনকে বলেছে? হেনরির অসুখটার কথা সংক্ষেপে একবার দলের সবাইকে ব্যাখ্যা করেছে ইনগ্রিড, কিন্তু অতটা বিস্তারিতভাবে কিছু বলেনি। আসলে দিনে মাত্র 1 ঘন্টা জেগে থাকায় বাইরের কারোর সাথে ওর তেমন একটা যোগাযোগ হয় না। একমাত্র ইসাবেল ছাড়া আর কাউকে বলার কথা না। অথবা ওর, এটুকু বলে চুপ করে গেল ও। অথবা ওর কি? জিজ্ঞেস করলেন কুপার। অথবা ওর বিড়ালকে, হাসি সামলিয়ে বলল ইনগ্রিড। ওর বিড়ালটার সাথে কথা বলে ও। নাটালি হেসে ফেলল কথাটা শুনে। সেটা তো আমিও করি, বলল সে। মাথা ঝাঁকালো ইনগ্রিড। ওর মতো না, বিড়ালটার সাথে একজন পূর্ণবয়স্ক মানুষের ভঙ্গিতে কথা বলে ও। মুখটা হাসি হাসি হয়ে উঠল ওর ঘটনাটার কথা বলতে গিয়ে। আর্চির কথাও মনে পড়ে গেল। বিয়েতে উপস্থিত সবার জবানবন্দি নেওয়া হয়েছে? ওয়েটস জিজ্ঞেস করলেন। কুপার একটা ফাইল ঠেলে দিল তার দিকে। এখানে বিয়েতে উপস্থিত সবার জবানবন্দি আছে, সেই সাথে পুরো ব্লকের সব বাসিন্দাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইনগ্রিডের পুরো বিকাল কেটেছে তুষার মারিয়ে এক বাসা থেকে অন্য বাসায় গিয়ে প্রশ্ন করতে করতে। ওর শ্বশুরের বাসা যে ব্লকে, সেখানে আরও প্রায় 20টা বাসা আছে। ওখানকার কারো চোখে কিছু পড়েছে? ফাইলটা খুলতে খুলতে জিজ্ঞেস করলেন ওয়েটস। মাথা নাড়লেন কুপার। বললেন, পাশের বাসার একজন মহিলা জানিয়েছে বিয়ের সময়টাতে গানের আওয়াজ শুনতে পেয়েছিলেন তিনি। এর বেশি কিছু না। কিছুক্ষণ পর যোগ করলেন, 5টা বাসার দরজা ধাকিয়ে কাউকে পাওয়া যায়নি। তুষারপাতের কারণে হয়তো অন্য কোথাও আটকা পড়েছে তারা, নেটালি বলল। মাথা নেড়ে সায় জানালেন কুপার। এরপর বললেন, যাই হোক, সবার জন্য আলাদা আলাদা ফাইল তৈরি করা হচ্ছে। দুর্ভাগ্যবশত বেশি জনবল নেই এই মুহূর্তে। জেসিকা, যে মেয়েটা খাবার দাবার এনে দিল, আর জ্যাক নামের একজন ইন্টার্ন এজেন্ট, এই দুজনই বের হতে পেরেছে তাদের বাসা থেকে। যত দ্রুত সম্ভব এখানে আরও লোক চাই আমাদের, ডোনাল্ড বললেন। এই প্রথম তাকে কিছু বলতে শুনল ইনগ্রিড। সেটা চেষ্টাই করছেন বেক, কুপার বললেন।
বাড়ি বাড়ি স্নো প্লোয়ারার গাড়ি পাঠাচ্ছেন জনবলের জন্য। হামার কোম্পানির গাড়িগুলোকেও রাস্তায় নামানো হয়েছে। ইনগ্রিড মনে করার চেষ্টা করলো শেষ কবে ওরকম একটা গাড়ি দেখেছিল ও। 6 মাসের মতন হবে। আর আমাদের জন্য পিৎজার ব্যবস্থা করতে পারছে না, হতাশ ভঙ্গিতে মাথা নাড়তে নাড়তে বললেন ওয়েটস। আশেপাশের কয়েকশো মাইলের মধ্যে কোনো পিৎজার দোকান খোলা নেই এই অবস্থার মধ্যে। রিভস জবাব দিলেন, বাচ্চাদের মতো প্যান প্যান না করে মাফিন দিয়েই কাজ চালাও এখন। গালের ভেতর দিয়ে কামড়ে ধরে হাসি চাপল ইনগ্রিড। ওয়াইনের গ্লাস হাতে নিয়ে রিভসের সাথে আটা দিয়ে গেলে মন্দ হবে না, তখন নিশ্চয়ই দেখা হবে তার আচরণ। ঠিক আছে তাহলে, একবার গলা পরিষ্কার করে নিয়ে বললেন কুপার। 7 জনের দলটার দলপতি হিসেবে বেশ মানিয়ে গেছে তাকে। আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করি এক এক করে। ডোনাল্ডের দিকে ইঙ্গিত করলেন তিনি। তুমি শুরু করো। ডোনাল্ড চিজেপিক বন্দর কর্তৃপক্ষের হয়ে কাজ করে। দেশের প্রধান নদী বন্দর আর সমুদ্র বন্দরগুলোর সার্বক্ষণিক তত্ত্বাবধানের দায়িত্ব তাদের। ডেলাওয়ার, মেরিল্যান্ড আর ভার্জিনিয়ার বন্দরগুলো দেখাশোনাও এর মধ্যে পড়ে। পরের 5 মিনিট ধরে সে যা বর্ণনা করলো সেটা কেবল 2টো শব্দ দিয়েই শেষ করা যেত, সবকিছু বন্ধ। এরপরে ফরেন্সিক ডিপার্টমেন্টের নাটালি। সে 20 মিনিট ধরে ব্যাখ্যা করলো তার লোকেরা কি পেয়েছে ঘটনাস্থল থেকে। হেনরির বাবার বাসা থেকে 12 জনের আঙ্গুলের ছাপ পাওয়া গিয়েছে। এর মধ্যে বিয়েতে উপস্থিত 11 জন ছাপও ছিল। বাকি আঙ্গুলের ছাপটা পাওয়া গিয়েছে একটা ছেঁড়া ডাক্ট টেপের ওপর থেকে। কোনো অপহরণকারী হাতে দস্তানা পরার আগে সেটা ধরেছিল হয়তো, কিন্তু ন্যাশনাল ডাটাবেজের সাথে সেটাকে মিলিয়ে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। ক্যাপ্টেন জেমস মার্শাল আর রেডের মৃতদেহে যে গুলিগুলো পাওয়া গিয়েছে সেগুলো কালাশনিকভ রাইফেলের। ব্যালিস্টিক ডিপার্টমেন্টের লোকেরা এখনও চেষ্টা করে যাচ্ছে আগের কোনো ঘটনার সাথে গুলিগুলোর মিল আছে কিনা খুঁজে বের করতে, কিন্তু সেরকম কিছু পাওয়া যাবে না বলেই ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্টের রেঞ্জ রোভারটা বাসার সামনেই পার্ক করা অবস্থায় পাওয়া গিয়েছে। গাড়িটার লাইসেন্স প্লেট মিলিয়ে দেখা গেছে সেটা জন লেজেন্ড নামে একজনের নামে নিবন্ধন করা, প্রেসিডেন্টের পছন্দের সঙ্গীত শিল্পী। অন্তত ডাক টেপটা থেকে একজনের আঙ্গুলের ছাপ তো পাওয়া গিয়েছে, সেটা থেকে কিছু জানা যেতে পারে, সিক্রেট সার্ভিসের সুশান বললেন। জবাবে কাল ছাকালো নাটালি, কোনো অপহরণকারীর হতে পারে সেটা, কিংবা যে দোকান থেকে কেনা হয়েছে সেখানকার কোনো কর্মীরা হতে পারে। কুপার মাথা দোলালেন চিন্তিত ভঙ্গিতে। এরপর বললেন, তোমার কি খবর সুসান? রিপোর্ট করার মতো কিছু আছে তোমাদের কাছে? এই যেমন প্রেসিডেন্ট কিভাবে তোমাদের নাকের ডগা দিয়ে বেরিয়ে গেলেন। ওয়েটস বললেন মাঝখান থেকে। আহ, বন্ধ করো টিম, কুপার বললেন। সুসান তো আর প্রেসিডেন্টের হারিয়ে যাওয়ার সাথে জড়িত নয়, তিনি স্বেচ্ছাতেই করেছেন যা করার। কেউ তাকে বলেনি রাতের অন্ধকারে হোয়াইট হাউস থেকে বেরিয়ে বিয়ের অনুষ্ঠানে যেতে। তোমরা কি বের করতে পেরেছ কিভাবে সবার চোখকে ফাঁকি দিয়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি? ডোনাল্ড জিজ্ঞেস করলেন। সুসান মাথা নাড়লেন জবাবে, না, পারিনি। আমরা জানি হোয়াইট হাউস থেকে বের হবার বেশ কয়েকটা গোপন পথ আছে, কিন্তু বাড়ির ভেতরে ঢুকে তল্লাশি করা ছাড়া সেটা বের করা সম্ভব না। তাহলে হাতুড়ি নিয়ে কাজে লেগে পড়ো, বললেন ওয়েটস। তুমি বলতে চাচ্ছ যেন হোয়াইট হাউসের ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করি আমরা? সুসান জিজ্ঞেস করলো। এটা কোনো ছাত্র হোস্টেল না টিম, প্রেসিডেন্টের বাসভবন। তাদের দুজনের কথা শুনে হেসে ফেলল ইনগ্রিড। সুসান আর টিম নিশ্চয়ই আগে থেকে চেনে একে অপরকে, আর ওর কাছে মনে হচ্ছে কাজের বাইরেও আলাদা কোনো সম্পর্ক আছে তাদের মাঝে। কোনো ভিডিও ফুটেজ পাওয়া গেছে? রিভস জিজ্ঞেস করলেন। ব্যক্তিগত বাসভবনে নজরদারি করা নিষিদ্ধ, প্রেসিডেন্ট সুলিভানের নির্দেশ। দরজার বাইরে অনেক এজেন্ট পাহারা দিলেও কোনো ক্যামেরা নেই। ডোনাল্ড বললেন, তার মানে হোয়াইট হাউস থেকে গোপনে নিচের সুড়ঙ্গগুলোতে যাওয়ার একটা ব্যবস্থা আছে, একথা সত্য। এতে কিছু যায় আসে না, ইনগ্রিড বলে উঠল অবশেষে। কিভাবে বের হয়েছে সেটা জেনে কি হবে, তিনি বেরিয়েছেন এটাই গুরুত্বপূর্ণ। যায় আসে না আবার, বিড়বিড় করে বললেন ওয়েটস। পুরো পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত বাসভবন থেকে সিক্রেট সার্ভিসের নাকে ডগা দিয়ে বেরিয়ে গেছেন প্রেসিডেন্ট। সুসান বলা শুরু করলো, আমরা ইচ্ছে। ইনগ্রিড ঠিকই বলেছে, কুপার বললেন। কিভাবে বের হয়েছেন তিনি সেটা জেনে আমাদের কোনো লাভ নেই, অপহরণের ব্যাপারটার উপর গুরুত্ব দিতে হবে। ওয়েটসের দিকে ইঙ্গিত করলেন তিনি। তোমার পালা। ওয়েটস লোকটা একটু বিরক্তিকর হতে পারে, কিন্তু পুরো পৃথিবীর সন্ত্রাসী আর জঙ্গি সংগঠনগুলো সম্পর্কে তার জ্ঞান সমীহ করার মতো। অনেকগুলো সংগঠনের একটা তালিকাও বানিয়েছেন তিনি। তার নিজের ধারণা মধ্যপ্রাচ্যের কোনো দল এই কাজের সাথে জড়িত, তবে ইনগ্রিডে কেন যেন মনে হলো সেটা একটু অতি কল্পনা হয়ে যাচ্ছে। তিনি বললেন, আমি আশা করছি অপহরণকারী যেই হোক দেশ থেকে এখনো বের করতে পারেনি প্রেসিডেন্টকে, কারণ সেরকম কিছু হলে তাকে জীবিত পাওয়ার সম্ভাবনা কম। শুধু প্রেসিডেন্ট না, ইনগ্রিড বলল,
আমার পার্টনারকেও ধরে নিয়ে গেছে ওরা। হ্যাঁ, তাকেও। ওয়েড বললেন, দুঃখিত, বলতে ভুলে গিয়েছিলাম। এই সময় দরজা খোলার শব্দে সবার দৃষ্টি সেদিকে ঘুরে গেল। কিছুক্ষণ আগে জেসিকা নামে যে তরুণ অফিসার খাবার দিয়ে গিয়েছিল, সে কয়েকটা পিৎজার বাক্স নিয়ে ভেতরে ঢুকলো। খুশিতে লাফিয়ে উঠলেন ওয়েডস। এরপরের 1 ঘন্টা পেট পুড়ে খেলো সবাই। একটার দিকে রিভস আর সুসানের মতো মেঝের একপাশে খালি জায়গায় শুয়ে পড়ল ইনগ্রিড।